আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমরা আরও একটা নতুন লাইভে হাজির হলাম। চ্যালেঞ্জ ডে 8, 8তম দিনের আয়োজন। 8তম দিনের শুরুতেই তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখি। আজ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার। রাইট? কালকে শুক্রবারের দিন তোমাদের অমানবিক পরিশ্রম করিয়ে নেব। করতে হবে এই পরিশ্রম তোমাদের জন্য। আজকের ক্লাসটা করার পর পর রিভিশন শুরু করতে হবে, একেবারে 1 থেকে শুরু করে আজ যে 2টা ক্লাস হবে, 15 এবং 16। সো 1 থেকে 16 পর্যন্ত সমস্ত লেকচারগুলো আজ থেকে কালকের ভিতরে রিভিশন করে ফেলতে হবে। শনিবারের দিনে একটা মেগা টেস্ট রয়েছে, পরীক্ষা আছে। এই যে 1 থেকে 16 পর্যন্ত যতগুলো ক্লাস হয়ে গেল সবগুলোর উপরে এমসিকিউ অনুষ্ঠিত হবে। 25টি এমসিকিউ থাকবে। যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড থাকবে তাদের জন্য থাকবে আমার পক্ষ থেকে দুর্দান্ত একটা গিফট, এবং সেই গিফটটা পেয়ে তোমরা খুব খুশি হবে। আমি আপাতত বলছি না কোন গিফট, বাট হতে হবে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। ওকে? সো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যারা হবে, পরীক্ষা তো এমনিতেই দিতে, এটা তোমার জন্য খুবই দরকার। রিভিশন করে পরীক্ষা দেওয়া মানেই অনেক কিছু। দেখো, আমরা বিভিন্ন ক্ষেত্রে সফল হয় না একটাই কারণে, যে আমরা কোনো কিছু মুখস্থ করার পর পুরনো পড়াগুলোকে আর রিভিউ করি না। আমরা নতুন করে একটা শুরু করি, তারপরে আরেকটা শুরু করি, কিন্তু পেছনের ওইটার খবর আর নেই না। মনে রেখো, আর এখান থেকে সবচেয়ে সফলতা। একটা গবেষণা এসেছে যে শুধুমাত্র রিভিশন বা ফলো আপ থেকে 50% সফলতা আসে। অর্থাৎ তুমি যা পড়েছো সেইগুলো যদি আরেকবার রিভিউ করো, একটু অতীত স্মৃতি রোমন্থন করো, দেখবে সফলতার হার অনেক বেড়ে গেছে। সো শুরু হয়ে যাবে আজ থেকে, এবং এই আদেশটা তারাই মানবে যারা আমার অবিডেন্ট স্টুডেন্ট রয়েছে। ইনশাআল্লাহ, আমি বলেছি অমানবিক পরিশ্রম হবে। এটা যদি সহ্য করতে পারো, রিভিশন যদি দিতে পারো, ইনশাআল্লাহ শনিবার এক্সামটা অনেক দারুণ হবে। লুফে নেবে আমার কাছ থেকে দুর্দান্ত উপহার। ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড হতেই হবে। ঠিক আছে? তাহলে আজকের আয়োজনটি শুরু করি। কমেন্টে নজর রাখছি। তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আচ্ছা, প্রথমে একটা প্রশ্নের একজন আনসার দিয়ে আমি ক্লাসটা শুরু করতে চাই। একজনের প্রশ্ন হচ্ছে, স্যার ফার্নিচার আনকাউন্টেবল কিভাবে? মানে ওর কথা যে ফার্নিচার তো আমরা গুনতে পারি, এটা ধরতে পারি, এটা আনকাউন্টেবল কেমনে? আসলে প্রথম কথা হচ্ছে, ফার্নিচার বললে কিন্তু আমি টেবিল নাকি চেয়ার নাকি, আমি তো বলছি না। সো ফার্নিচার, সো বিষয়টা অ্যাবস্ট্রাক্ট একটা সেন্স, আনকাউন্টেবল, এবং ইংরেজিতে এরকম কিছু নাম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে তুমি মানতে বাধ্য, দে আর আনকাউন্টেবল। দেখো, রাইসটাও কিন্তু আনকাউন্টেবল। রাইস মানে কি বলো তো? হ্যাঁ, চাউল। তো এখন চাউল কিন্তু গণনা করা যায়, যায় না? 1 বস্তা চাউল দিলে তোমাকে যদি 1 সপ্তাহ সময় দেয়, তুমি কিন্তু একটা একটা করে চাউল গুনতে পারবে। কিন্তু তাই বলে এই রাইস কিন্তু কাউন্টেবল হবে না। ইংরেজিতে এরকম কিছু শব্দ গ্রামারিয়ানরা দিয়েছে, যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল মানতে তুমি বাধ্য। আশা করি বুঝতে পেরেছ। সো আজকের ক্লাসে প্রবেশ করব। ক্লাসে প্রবেশের পর আর কোনো কথা বলা যাবে না। সো লেটস গেট স্টার্টেড। আমরা আজকে ডিটারমিনার একটা লম্বা লিস্ট দেখব, হ্যাঁ, এবং সেই লিস্ট দেখে আলোচনাটা শুরু করব। তো আজকে আমরা যদি একটু শিরোনামের কথা বলি, তাহলে হচ্ছে যে লিস্ট অফ অল ডিটারমিনার্স অ্যান্ড দেয়ার ইউজেস। তো এখানে একটা বিষয় বলা খুব জরুরি, যে এই একটা ক্লাসে কিন্তু তোমাদের এটা শেষ হবে না। এই একটা ক্লাসে শেষ হবে না, হয়তো বা ডিটারমিনারে বেশ কয়েকটা ক্লাস লাগবে বোধ করছি আমি। লিস্ট অফ অল ডিটারমিনার্স অ্যান্ড দেয়ার ইউজেস, অর্থাৎ ডিটারমিনারের একটা লিস্ট এবং তার হচ্ছে ব্যবহার। এটা হলো আমাদের আজকের শিরোনাম। তো আমরা ফার্স্ট একটা কাজ করি, একটা লিস্ট দেখে নিই। ডিটারমিনারকে এলোমেলো না করে ডিটারমিনারের আমরা একটা লিস্ট করে রেখেছি, কারণ এটা মানে দেখলে খুবই বেটার হবে। আমি একটা কাজ করি, আমি একটা পেজেই এই পুরো বিষয়টাকে রাখছি, হ্যাঁ, যাতে করে তোমরা অ্যাট এ গ্ল্যান্স এক নজরে দেখে নিতে পারো। ওকে, এই হচ্ছে আমাদের ডিটারমিনার্সের একটা লিস্ট। ডিটারমিনার্স ফর কাউন্টেবল নাউন। দেখো, আমরা যখন ডিটারমিনার চ্যাপ্টারটা শুরু করি তার আগেই কিন্তু তোমাদেরকে নাউনের দুটো যে আরও এক ক্লাসিফিকেশন প্রকার,
কাউন্টেবল এবং আনকাউন্টেবল সেটা শিখিয়েছি। তো এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সঙ্গে ডিটারমিনারের দারুণ সম্পর্ক, সেই জন্য ডিটারমিনারগুলোকে আলাদা করা হয়েছে কাউন্টেবল নাউনের জন্য। আবার কিছু ডিটারমিনার্স রয়েছে ফর আনকাউন্টেবল, মানে নির্দিষ্ট কিছু আনকাউন্টেবল নাউনের জন্য। এখন দেখো, তোমাকে যখন ডিটারমিনার শেখানো হচ্ছে আর তখন যদি তোমার কন্ট্রোলে না থাকে আনকাউন্টেবল নাউন কোনগুলো, ওই যে অ্যাডভাইস, সিনারি, লাগেজ, ডিসিশন, এরপরে হচ্ছে ব্রেড, সোপ, মনে আছে তো? ওই শব্দগুলোর জন্য ডেডিকেটেড কিছু ডিটারমিনার আছে, সেগুলোই বসে। ওকে, আচ্ছা, এরপরে নাম্বার 3-তে মিক্স ডিটারমিনার্স রয়েছে, মানে এরা অনেকটা গোল আলুর মতো। এরা কাউন্টেবল নাউনের জন্যও বসে, আবার আনকাউন্টেবল নাউনের জন্যও বসে, অনেকটা গোল আলুর মতো। হ্যাঁ, আচ্ছা, সেই ডিটারমিনারগুলোর হচ্ছে এই ভাগ। তো যারা পেইড ব্যাচে যুক্ত আছো, টেনশনে কোনো কারণ নেই, ক্লাসটি শেষ হলেই আমি তোমাদেরকে সেখানে ডিটারমিনার্সের লিস্টগুলো দিয়ে দেবো। ওকে, সো ডিটারমিনার্সের আলোচনা শুরু করার পূর্বে আমরা আজকে হয়তোবা ডিটারমিনার্স ফর কাউন্টেবল নাউন এর হয়তোবা কয়েকটা আমরা আলোচনা করতে পারবো। আলোচনা শুরু করার পূর্বে আমি তোমাদেরকে দেখাই যে ডিটারমিনারের আলোচনা থেকে বেসিক্যালি তোমরা কত ধরনের প্রশ্ন পেতে পারো। আগে আমি তোমাদের কয়েকটা টেস্ট দিই, একটু খেয়াল করো। ডিটারমিনার তো আমরা প্রয়োগ শিখবই, বাস্তবিক অর্থে গল্প দিয়ে, প্যাসেজ দিয়ে, ছোট আকারের সেন্টেন্স, প্রায়োগিক বাক্য দিয়ে শিখব, কিন্তু টেস্টটা একটু দেখো। ওকে, সো আচ্ছা, টেস্ট হচ্ছে এটা। আচ্ছা, হতে পারে এরকম একটা কোয়েশ্চেন যে আই হ্যাভ লস্ট মাই পেন। ছোট ছোট বাক্য, মাই পেনের নিচে আন্ডারলাইন থাকবে, এটা একটা প্রশ্ন। প্রশ্নগুলো আমি পরে করছি, খালি প্রশ্নের ধরনগুলো দেখো। এরপরে হচ্ছে আই, কত ধরনের প্রশ্ন হতে পারে? আই স ইয়োর ডট ডট ফেস, এ একটা প্রশ্ন হতে পারে। এরপরে গ্যাপের পরে আরেকটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে বোথ, সরি এই জায়গাটায় গ্যাপ হবে, বয়েজ ওয়ার দেয়ার। আচ্ছা, এখানে আন্ডারলাইন করে প্রশ্ন করা হবে, আন্ডারলাইন টুকু অংশের নাম কি? ধরো বললো যে এটা কি নাউন ফ্রেজ, অপশান বিতে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যখন এগুলো নিয়ে আমি আলোচনা করব তখন বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হবে। এখন শুধু একটু ধারণা নাও। একটা কোশ্চেন হতে পারে স ইয়োর ডট ডট ফেস, এই ফিলিং ইন দ্য গ্যাপে প্রশ্ন হতে পারে স্মাইল, বি নাম্বার স্মাইলিং, এ একটা প্রশ্ন হতে পারে। এরপরে এই ধরনের গ্যাপ থেকে প্রশ্ন আসতে পারে যেটা, সেটা হচ্ছে এইটা, একটু দেখো, বোথ দ্য, অথবা বি নাম্বার হচ্ছে দ্য বোথ। আচ্ছা, এখানে ক্যাপিটাল যদি স্টার্টিং, সো বোথটাকে আমি ক্যাপিটালে বি করে দিই। আচ্ছা, এ একটা প্রশ্নের প্যাটার্ন। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন দরকার হতে পারে তোমাদের, সেটা হচ্ছে গিয়ে তোমার সাম ফার্নিচার ডট ডট সোল্ড আউট। তো এখানে হয়তো অপশানে বলবে যে সাম ফার্নিচার, এখানে কি তুমি আর দেবে নাকি তুমি ইজ দেবে, মানে ভার্ব জাতীয় কিছু কারেকশান থাকবে। আরেকটা প্রশ্ন থাকবে মডিফায়ার থেকে, কি বলে, ডিটারমিনার রিলেটেড। হয়তোবা এখানে যেটা প্রশ্ন হবে সেটা হচ্ছে যে উই বোথ ওয়ার টায়ার্ড। আচ্ছা, যারা চেষ্টা করো, তোমরা চেষ্টা করতে পারো
বোথের নিচে আন্ডারলাইন করে বলবে এই বোথের নাম কি। অপশান এ এটা বলবে যে অপশান এ এটা কি ডিটারমিনার, অপশান বি প্রোনাউন, ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক অপশান থাকবে। আচ্ছা, এইরকম কিছু আন্ডারলাইন থাকবে। আর আরেকটা থাকবে হচ্ছে সেন্টেন্স কারেকশন, মানে চুজ দ্য বেস্ট আনসার, বেস্ট আনসার অর্থাৎ সঠিক আনসারটি খুঁজে বের করো দিয়ে অপশান এতে হয়তোবা বলবে যে আই নিড অল পেপার্স, অপশান বি আই নিড the soap. ওকে, মোটামুটি আমার বিশ্বাস যে প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষাতে এই প্রশ্নগুলোর বাহিরে আর কোনো প্রশ্ন আসবে না। আই হ্যাভ লস্ট মাই পেন, মাই পেনের নিচে আন্ডারলাইন করে বলবে এটার নাম কি। আই স ইউর ডট ডট ফেস, ফিলিং ইন দ্য গ্যাপে কি বসবে, আর ডট ডট বয়েজ ওয়ার দেয়ার, সো বোথ দা নাকি দা বোথ, সাম ফার্নিচার ইজ হবে নাকি আর হবে, মানে এটা হচ্ছে রাইট ফর্ম ভার সংক্রান্ত। আর উই বোথ ওয়ার টায়ার্ড, বোথের নিচে আন্ডারলাইন করে বলবে যেটা কি ডিটারমিনার নাকি প্রোনাউন, এরকম কিছু একটা। আর আরেকটি থাকবে চুজ দ্য বেস্ট আনসার। আমার বিশ্বাস তোমরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা চিন্তা করে এই ক্লাসটিতে অ্যাটেন্ড হয়েছো এবং যারা বিগত সময়ের প্রশ্নগুলো সলভ করো, আমার বিশ্বাস তুমি বুঝে ফেলেছো ডিটারমিনার থেকে বেসিক্যালি কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই তোমাকে ফেস করতে হয়। মাশাআল্লাহ, তোমরা অনেকেই কিন্তু দেখছি চমৎকার আনসার করা শুরু করেছো। একটু রাইট আনসারটা মিলিয়ে নাও এবার। এই যে মাই পেন, আমি একটু পরে তোমাদের সেটা শেখাবো, এখনই বলে দিই মাই ইজ ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার, কারণ ডিটারমিনারের একটা প্রকার গত দিনে জেনেছো, সেটা হচ্ছে পজেসিভ, মনে আছে? সো আমি লিখি পজেসিভ, এই হচ্ছে পজেসিভ, আই মি মাই, হি হিম হিজ, ওইগুলো। সো ডিটারমিনার বা যে পজেসিভ যেটাই থাকুক, এরপরে যখনই একটা নাউন থাকবে ইটস ওকে, এর নাম হবে এনপি, মানে কি বলতো, নাউন ফ্রেজ, মনে আছে তো? এনপি ইজ ইকুয়াল টু নাউন ফ্রেজ। আর যদি কখনো তোমার এই অভ্যাস হয় যে আমি যে এপিসোডের ক্লাসগুলো নিচ্ছি কোনো একটি তুমি করবে এবং মাঝে গ্যাপ দিয়ে আরেকটি তুমি করবে, এভাবে কিছুই হবে না, না তোমার উন্নয়ন হবে, না আমার কোনো কাজে লাগবে, সব মিলে ক্ষতিই হবে। তুমি মেগাবাইট নষ্ট করবে এবং ইংরেজির প্রতি তোমার অনীহাই তৈরি হবে। যার কারণে বলবো, যদি শিখতে চাও দয়া করে রেগুলারিটি মেনটেন করো, কেমন? আচ্ছা, তাহলে হিয়ার যেহেতু পজেসিভ ডিটারমিনারে পরে নাউন রয়েছে, সো ইটস নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ গঠনের অনেকগুলো নিয়ম রয়েছে, সেগুলো নিয়ে যখন আমরা নাউন ফ্রেজ বা ক্লজের কথা বলবো সেখানে আলোচনায় আসবে। আই স ইউর ডট ডট ফেস, এখানে আমরা যে সূত্রটা মেনটেন করব সেটি হচ্ছে, যদি কোথাও ডিটারমিনার থাকে মাঝের ওয়ার্ডটি হবে অ্যাজেক্টিভ, পরের শব্দটি হবে নাউন, অর্থাৎ ইওরটা একটা ডিটারমিনার, এটাও কিন্তু একটা পজেসিভ। সো ডিটারমিনার আর ফেস শব্দটি হচ্ছে নাউন, অতএব মাঝখানে যে শব্দটি সেটি হবে অ্যাজেক্টিভ। এইখানে অ্যাজেক্টিভ যেটি সেটি হচ্ছে স্মাইলিং। হ্যাঁ, আই স ইউর স্মাইলিং ফেস, এই টাইপের প্রশ্নগুলো হবে। ডিটারমিনার আর নাউনের মাঝখানে গ্যাপ থাকবে। আচ্ছা, ডট ডট একসাথে ডিটারমিনারের সংখ্যা যখন হয় একটু বেশি, তখন কিন্তু ডিটারমিনারগুলোকে সাজানোর একটা প্রসেস রয়েছে। দেখো, আমি যখন আলোচনা করব সেখানে তোমরা দেখবে যে বোতও একটা ডিটারমিনার, আবার দাও একটা ডিটারমিনার। এখন দুইটা ডিটারমিনার হলে কে কার আগে বসবে, এটার আমি গতদিন একটা স্ট্রাকচার দিয়েছিলাম, সেইটা অনুযায়ী আমরা ফার্স্টে বসাবো বোথ এবং তারপরে বসাবো দা। বোথ দা, বোথ দ্য বয়েজ ওয়ার দেয়ার, সকল বালকই সেখানে ছিল। অতএব এই ধরনের ডিটারমিনারের এলোমেলো একসাথে 1, 2 বা 3টি পর্যন্ত যখন ডিটারমিনার ইউজ হয়, তখন কে কার আগে বসবে এর একটা সিকোয়েন্স তোমাকে কন্ট্রোলে রাখতে হবে। সাম ফার্নিচার, কিছু কিছু ডিটারমিনার আছে আনকাউন্টেবল নাউনের জন্য বসে, তো সেই আনকাউন্টেবল নাউনের জন্য বসার জন্যই বেসিক্যালি কিন্তু সাম ফার্নিচার, বেসিক্যালি কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলারই হয়ে যায়, সাম ফার্নিচার ইজ সোল্ড আউট, কারণ আনকাউন্টেবল নাউন হলে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। সাম ফার্নিচার ইজ সোল্ড আউট,
মানে আনকাউন্টেবল, তো এই জন্য বেসিক্যালি ইজ হয়েছে। সাম থাকার কারণে অনেক হয়তো আর দিতে পারো, যেমন সাম ফ্রেন্ডস, সাম বয়েজ, কিন্তু এখানে ফার্নিচারটা আনকাউন্টেবল হওয়ার জন্য এখানে ইজ হয়ে গেল। এই সামের এই কোনো ভ্যালু সেখানে থাকছে না। এরপর আসো উই বোথ ওয়ার টায়ার্ড, আন্ডারলাইন করা থাকে, আন্ডারলাইন করে বলে এটার নাম কি। হেয়ার বোথ ইটস আ এনিওয়ান প্রোনাউন, ভেরি গুড। বোথটা যদি নাউনের আগে বসতো, বোধ যদি নাউনের আগে বসতো তাহলে কিন্তু সেটা ডিটারমিনার হতো, কিন্তু বোধ যখন কোনো প্রোনাউনের সাথে বসে, উই বোথ আমরা সকলে, হ্যাঁ, ওয়ার টায়ার্ড। সো যখনই প্রোনাউনের সাথে বোধ থাকে, এগুলো বিস্তারিত আসবে, ওয়েট করো, যেহেতু এটা বেসিক টেস্ট, সেক্ষেত্রে আমি অত এখানে বিস্তারিত যাব না। উই বোথ ওয়ার টায়ার্ড, হেয়ার ইটস আ প্রোনাউন। আর চুজ দ্য বেস্ট আনসার, আই নিড অল পেপার্স। অলের পরে নাউনটা প্লুরাল হতেই পারে, ওকে, হতেই পারে, কিন্তু আই নিড দ্য সোপ, ভুল এখানেই, কারণ সোপ হচ্ছে সাবান, এটি হচ্ছে আনকাউন্টেবল। গত ক্লাস, তার আগের ক্লাসে দেখিয়েছিলাম যে আনকাউন্টেবলের পূর্বে ডিটারমিনার বসে না, কারণ ডিটারমিনার বসতে গেলে বিশেষ কিছু শব্দের আগে, দ্য বার অফ সোপ অথবা আ বার অফ সোপ, সোপের আগে হুবহু দা বসবে না। সো আমাদের বেস্ট আনসার বা সঠিক আনসার হচ্ছে কোনটা বলো তো? সঠিক হচ্ছে এ নাম্বারটা। ব্যাস, তাহলে এবার আমি যেটা দিয়েছিলাম সেইগুলো, আচ্ছা এটা শর্টকাট টেকনিক। এবার ঝটপট করে আমাকে একটু কমেন্টে জানাও তো, আমি যে কয়টা টেস্ট নিয়েছিলাম, 1 2 3 4 5 6, এই 6টা টেস্টের ভিতরে কাজ 6টা হয়েছে, ঝটপট করে একটু কমেন্টে আমাকে জানান দাও, দ্রুত দ্রুত, আই এম জাস্ট ওয়েটিং ফর ইউ ফিডব্যাক, দ্রুত। ওকে, এই টাইপের প্রশ্নগুলো হয়। এবার আমরা ডিটারমিনারের প্রথম যে প্রকারটা রয়েছে, ডিটারমিনার ফর কাউন্টেবল নাউন, সেইটা নিয়ে একটু আমরা কথা বলি, ঠিক আছে? ওকে, এই ডিটারমিনার ফর কাউন্টেবল নাউন, এই ডিটারমিনার ফর কাউন্টেবল নাউনের ভিতরে আবার দুইটা প্রকার আছে। কাউন্টেবল নাউনের একটা আছে সিঙ্গুলার এবং আরেকটি হচ্ছে প্লুরাল, তাই না? কিছু নাউনকে গণনা করা যায় আর কিছু নাউনকে গণনা করা যায় না। তাহলে আমরা এখানে একটি স্টার মার্ক দেব এবং স্টার মার্ক দিয়ে লিখব যে ডিটারমিনার প্লাস নাউন যেগুলো হচ্ছে সিঙ্গুলার, টেনশন নিও না, আমি খুলে মেলে সুন্দর করে একেবারে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। সো ডিটারমিনার পরের শব্দটি হবে নাউন, যে নাউনটা হচ্ছে সিঙ্গুলার। এই ক্যাটাগরি কিছু আমি তোমাকে ডিটারমিনার এখানে দেখাবো উদাহরণ সহ, এবং আরেকটি হচ্ছে যে ডিটারমিনার প্লাস পরের নাউনটা যদি হয়ে যায় প্লুরাল, পরের নাউনটি কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়, ঠিক আছে? সো ডিটারমিনার প্লাস নাউন সিঙ্গুলার, এর ক্ষেত্রে যেটা যেটা বসবে সেটি হচ্ছে এ এন ওয়ান এবং এভরি, এই হচ্ছে 4টা। আর ডিটারমিনার এরপরে নাউন যদি হয় প্লুরাল ইজ ইকুয়াল টু, তার সাথে বসবে হচ্ছে এই 4টা ব্যতীত বাকিগুলো। আমি ইটিসি দিয়ে রেখেছি, দ্যাট মিনস হচ্ছে আমি এই আলোচনাটা শেষ করার পরেও পরবর্তীতে তোমরা যেগুলো পাবে আমি সেগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সো সিঙ্গুলারের জন্য এটা, প্লুরালের জন্য এটা। এখন আমি ছোট্ট করে একটা যদি তোমাদেরকে এই টেস্ট দিই, ডট ডট বয়েজ ওয়ার দেয়ার, ওকে। এখন ধরো আমি এখানে বললাম যে, ধরো আমি বললাম যে এভরি, ওকে, আর এখানে আমি বললাম ধরো হচ্ছে ম্যানি। এই বাক্যটার একটু পরিবর্তন করে আমি আরেকটু যদি বলি যে বয়, এখানে দিলাম হচ্ছে ওয়াজ। এইবার একটু ফিল করো, দেখো বয়টাকে আমি এখানে করেছি প্লুরাল, ওকে, আর বয়টাকে আমি এখানে করেছি সিঙ্গুলার। তার মানে যদি প্লুরাল হয়, প্লুরালের এর ভেতর থেকে একটা হবে অর্থ অনুযায়ী, আর যদি সিঙ্গুলার হয় তাহলে এর ভেতর থেকে একটা অর্থ অনুযায়ী হবে এখানে। তাহলে তোমাকে জানতে হবে ম্যানি যদি কোথাও বসতেই চায়, বসবে, তারপরের নাউনটা হবে প্লুরাল। ইয়েস, এদের সম্পর্ক প্লুরালের সাথে। সো হিয়ার ইজ দ্য রাইট আনসার ইজ ম্যানি, ওকে। আর বয়টা যেহেতু সিঙ্গুলার, ম্যানি তো প্লুরালের জন্য বসে, অতএব তুমি এখানে বসবে না বাবা, তোমার এখানে যার প্রাধান্য আসবে সে হচ্ছে এভরি। সো এভরি বয় ওয়াজ দেয়ার, প্রত্যেক বালক সেখানে ছিল। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে নাউনের এই যে মৌলিক দুইটা ক্যাটাগরি দেখলাম আমরা, নাউন সিঙ্গুলার এবং প্লুরাল, এর জন্য কিন্তু আবার কিছু ডিটারমিনার ডেডিকেটেড হয়, আলাদা হয়ে যায়। ক্লিয়ার?
ব্যাস। এবারে আমরা AN1 বা এভরি দিয়ে আলোচনাটাকে আরেকটু সামনে এগোতে পারি। ধর আমি লিখলাম ইন আ স্মল SMALL in a small garden, comma, every flowers, আগে দেখতে হবে every flowers was bright। প্রসঙ্গত বলি, আমি কিন্তু এই সেন্টেন্সের ভিতরে কিছু কিছু জায়গা আমি ভুল করে রাখবো। আমি এটাকে বলছি রিয়েল ইউজ, হ্যাঁ, USE, এটাকে আমি রিয়েল ইউজ বলবো। ওকে, সো আমি একটু মার্কিং করি। ইন এ স্মল গার্ডেন এভরি ফ্লাওয়ার ওয়াজ ব্রাইট। ওকে, এরপরে আমি বলবো যে ওয়ান ট্রি stood tall, one tree stood tall, okay, with a bird singing in it। এটাতে একটা পাখি গান গাচ্ছে। ওয়ান ট্রি স্টুড টল, একটা লম্বা গাছ, সেই গাছে একটা পাখি গান গাচ্ছে। অ্যান্ড অ্যান্ডস বলবো হচ্ছে ক্রাউলিং, আর একটা পিঁপড়া কি করছে, মাটিতে গোড়াগড়ি খাচ্ছে, অন দ্য গ্রাউন্ড, GROUND, গ্রাউন্ড। প্রদত্ত বাক্যতে আমি চেষ্টা করেছি AN1 এভরি এই তিনটা ডিটারমিনার ব্যবহার করার জন্য। এখন তোমরা আমাকে একটু বলো তোমরা আমাকে যেই বাক্যে ভুল কোথায়। ইয়েস, অনেকে ধরতে পেরেছ। যদি কোথাও এভরি থাকে, এভরি ওয়ান, তারপরে হচ্ছে এ, তারপরে আরেকটি হচ্ছে অ্যান্ড। বিশেষত আমি এই কয়েকটা জায়গার কথা বলি। এভরি থাকলে পরে নাউনটি হবে সিঙ্গুলার, এভরি থাকলে পরে নাউনটি হবে সিঙ্গুলার। অতএব এখানে ফ্লাওয়ার্স হবে না, এখানে ফ্লাওয়ার হবে। এটা আমার একটা ভুল ছিল। তো একটি ছোট্ট বাগানে এভরি ফ্লাওয়ার ওয়াজ ব্রাইট, প্রতিটা ফুল ছিল একেবারে উজ্জ্বল। ওয়ান ট্রি স্টুড টল, একটা গাছ ছিল সেই বাগানে দাঁড়িয়ে লম্বা উঁচু হয়ে। উইথ আ বার্ড সিঙ্গিং ইন ইট, একটা পাখি সেখানে গান গাওয়া অবস্থায় ছিল। অ্যান্ডস, অ্যান মানে হচ্ছে একটি, অ্যান থাকলে নাউনটা হবে সিঙ্গুলার, অর্থাৎ এই নাউনগুলো থাকলে এই ডিটারমিনারগুলো থাকলে নাউনটা হবে সিঙ্গুলার। সো এখানে অ্যান্ডস হবে না, এখানে অ্যান্ড হবে। অ্যান্ড আর একটা পিঁপড়া ক্রাউলিং অন দ্য গ্রাউন্ড, সেখানে ছিল কি করছিল, হামাগুড়ি দিচ্ছিল। তো এই যে ছোট ছোট যে পরিবর্তনগুলো, এটা হচ্ছে মূলত ডিটারমিনারের প্রয়োগ, যে ডিটারমিনারের সঙ্গে নাউনের যে সম্পর্ক। এবার একটু রিয়েল লাইফে আসি। আমরা যখন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসি, যেমন হচ্ছে অ্যাডভান্সড টিপস দিচ্ছি, মানে আমরা ডিটারমিনার শিখলাম এভাবে প্রয়োগ, কিন্তু পরীক্ষায় তো আর এভাবে আসে না। পরীক্ষায় একটু অন্যভাবে আসে। কিভাবে আসে? পরীক্ষায় আসবে এভরি ফ্লাওয়ার ওয়াজ ব্রাইট, ঠিক আছে? দিয়ে এভরি নিচে আন্ডারলাইন করে বলবে যে এটার নাম কি। তো বলবে যে অপশান এ এটা কি নাউন, অপশান বি এটা হচ্ছে ভার্ব, অপশান সি এটা অ্যাডজেক্টিভ, আর অপশান ডি হচ্ছে অ্যাডভার্ব। এখন তোমার তো মাথা গুলিয়ে যায় প্রথমত এই কারণে যে স্যার আপনি তো শিখিয়েছেন যে এভরি হলো ডিটারমিনার, ভালো কথা, কিন্তু এখানে তো ডিটারমিনার অপশানটাই নেই। আচ্ছা, এখানে বলে দিই মজার কথাটা, বিশেষ করে এখন নয়, মডার্ন গ্রামারে বেশ পরিবর্তন লক্ষণীয়, কিন্তু ট্রেডিশনাল গ্রামার, এখন থেকে আগের গ্রামারগুলোতে এখন পরিবর্তন হচ্ছে। আগের গ্রামারগুলোতে যেগুলো ডিটারমিনার সেগুলোকে অ্যাডজেক্টিভ হিসেবে দেখানো হতো, একেবারে পাকাপোক্ত অ্যাডজেক্টিভ হিসেবে দেখানো হতো। কারণ হিসেবে কি? কারণ বলছে যে ডিটারমিনার, ওকে, ডিটারমিনার প্লাস নাউন, যেহেতু নাউনের পূর্বে ডিটারমিনার বসে, অতএব এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। কারণ অ্যাডজেক্টিভ একটা সূত্র মেনে চলে, অ্যাডজেক্টিভ প্লাস পরের শব্দটি নাউন, অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, নাউনের পূর্বে ডিটারমিনার বসে। তাহলে সেই সেন্সে যেহেতু অপশানে ডিটারমিনার নেই, তাই আমরা ডিটারমিনারের জায়গাটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারি। বাট
এখানে ছোট্ট একটা পরিবর্তন হলো, যদি কোনোভাবে অপশানে ডিটারমিনার থাকতো, কথার কথা ডিটারমিনার থাকতো, তাহলে কোনোভাবেই আমরা অ্যাডজেক্টিভে যেতে পারতাম না। সো ডিটারমিনার ইজ দ্য বেস্ট আনসার, এটা যেন মনে থাকে তোমাদের। সো অপশানে পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি এমন থাকে তাহলে অবশ্যই এটাকে আমরা বেস্ট বলবো। এখন আধুনিক গ্রামার কোনোভাবেই এটা মানতে রাজি নয়, কারণ আধুনিক গ্রামার বলে যে অ্যাডজেক্টিভ হতে গেলে তার 3টা ডিগ্রি থাকতে হবে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যেহেতু এভরি 3টা ফর্ম নেই, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ নেই, অতএব এটি অ্যাডজেক্টিভ নয়, এটি হচ্ছে ডিটারমিনার। আর এই কারণেই পার্টস অফ স্পিচের আলোচনার সময় আমি তোমাদের বলেছিলাম যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, তার পরবর্তীতে 9তম যে প্রকারটা সেটি হচ্ছে ডিটারমিনার। সো ডিটারমিনারকে পার্টস অফ স্পিচের একটি প্রকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটা হয়তো বা তোমাদের অনেকের কাছে নতুন লাগতে পারে, বাট এটাতে তোমরা একটু ইউজ টু হওয়া খুব জরুরি। আচ্ছা, এই হচ্ছে অ্যাডভান্স টিপস, যে এই সাদামাটা প্রশ্নটা ঘুরে এইভাবে আসতে পারে। এরপর আসো, ওয়ান ট্রি স্টুড টল উইথ আ বার্ড। আচ্ছা, ওয়ান ট্রি স্টুড টল, আমি এটা বললাম যে একটা গাছ লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। ওকে, সো এখানে ওয়ানের নিচে আন্ডারলাইন করে বলবে যে এই ওয়ানটার নাম কি, এই ওয়ানটার নাম কি। অপশান হিসেবে ধরো আমি কথার কথা এবার একটু চেঞ্জ করে দিলাম, আমি বললাম যেটা কি নাউন, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা ডিটারমিনার। তাহলে তুমি বলবে যে স্যার আপনি একটু আগে শিখিয়েছেন ওয়ান হচ্ছে একটা ডিটারমিনার, এবং এটা যে ডিটারমিনার তার প্রমাণ হচ্ছে সেটা নাউনের আগে বসেছে। সো ডিটারমিনার প্লাস পরের শব্দটি কি, নাউন। তো যেহেতু আমার অপশানে ডিটারমিনার রয়েছেই, তাই আমি একেবারেই খুবই আত্মবিশ্বাস নিয়ে বলবো যে ইটস আ ডিটারমিনার। আমি কোনোভাবেই এটাকে অ্যাডজেক্টিভ বলতে যাব না। ডিটারমিনার অপশান না থাকলে আমি অ্যাডজেক্টিভ ভাবতাম, কিন্তু সময় স্রোতধারায় এই প্রশ্নটাই চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কেমন হবে দেখো, বলবে যে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি প্রপারলি। এইখানে ওয়ানের নিচে আন্ডারলাইন থাকবে, এবং ধরো এখানে অপশান হিসেবে এখন বলবে যে এটার নাম কি। ধরো নাউন দেওয়া হলো, অপশান বি প্রো নাউন দেওয়া হলো, অপশান সি ডিটারমিনার দেওয়া হলো, ডিটারমিনার দেওয়া হলো, অন্যান্য কিছু আর দেব না। তাহলে বলো তো এই বাক্যতে ওয়ানের নাম কি হবে? তুমি যদি একেবারেই ওই বিষয়টা বিশ্বাসী হয়ে থাকো যে ওয়ান স্যার আপনি দেখিয়েছিলেন এটা একটা ডিটারমিনার, সারা জীবনই ডিটারমিনার থাকবে, ব্যাপারটি এরকম নয়। যদি নাউনের পূর্বে বসে তবেই ডিটারমিনার। এখানে কি কোনো নাউন রয়েছে? নো। সো সূত্রটা হচ্ছে ওয়ান এর পর যখনই কোনো একটা ভার্ব আসবে, ওয়ানের পর যখনই কোনো একটা ভার্ব আসবে, তখনই এই ওয়ানটার নাম হয়ে যাবে প্রোনাউন। কেন প্রোনাউন? কারণ প্রোনাউন তো অবশ্যই সাবজেক্টের অবস্থানে বসতেই পারে। এটার নাম হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। যখন আমি প্রোনাউন নিয়ে কথা বলবো সেখানে তোমরা একটা লিস্ট পাবে, ওয়ান, সামওয়ান, এনিওয়ান, এনিবডি, নোবডি, হ্যাঁ, এই টাইপের শব্দগুলো। সো ওয়ান ইটস দ্য ইনডিফিনিট প্রোনাউন। সো হিয়ার প্রোনাউন ইজ দ্য রাইট আনসার। দেখো, সবাই সফল হয় না, যারা শেষ পর্যন্ত লেগে থাকে তারাই সফল হয়। এই আয়োজনটা হয়তো অনেকেই শুরু করেছে, কিন্তু জানি না শেষ পর্যন্ত কতজন শেষ করতে পারবে। কিন্তু আমার বিশ্বাস, এবং এটাই বাস্তবতা, শেষ পর্যন্ত যারা লেগে থাকবে তারা যা পাবে তা তাদের বিগত অনেক বছরের শূন্যতা পূরণ করে দেবে ইনশাআল্লাহ। ওকে, সো এই একই ওয়ানটাকে আমরা বললাম ডিটারমিনার, এই একই ওয়ানটাকে আমরা বলছি প্রোনাউন। এই হচ্ছে আমাদের বাস্তবিক শেখা, যেটা বাক্যে দেখলাম যে ওয়ানের পরে সিঙ্গুলার, ওয়ান কিন্তু ট্রিজ হবে না। ওকে, এটা বাস্তবিক শিক্ষা, লেখার ক্ষেত্রে প্রয়োগ করব। আর যখনই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যাব তখন এই প্যাটার্নগুলোতে আমরা অভ্যস্ত হব, কখন হবে ডিটারমিনার, কখন হবে প্রোনাউন। ওকে, আর এগুলো তো আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, সুতরাং টেনশনের কোনো কারণ নেই। ব্যাস, এই মোটামুটি হচ্ছে এ এন আর হচ্ছে ওয়ান অ্যান্ড এভরি, মোটামুটি এইটুকু জানলেই হয়। এরপরে ধরো পরবর্তী অংশে আসি আমি, ডিটারমিনার প্লাস নাউন প্লুরাল। প্লুরালের সঙ্গে যে ডিটারমিনারগুলো ইউজ হয়, আচ্ছা সেইটা দিয়ে আমি ছোট্ট একটা গল্প বলতে পারি। সেটা হচ্ছে সি দ্য ডগস। ধরো বললাম যে সি দ্য ডগস, একটু বিষয় নিয়ে বলছি যে কুকুরটিকে দেখো।
ওকে, কুকুরটিকে দেখো, সি দ্য ডগস, বোথ ডগ ইজ বিগ, উভয় কুকুরই হচ্ছে অনেক বড়। ওকে, এরপরে বলবো যে দিস ডগস আর ব্রাউন, এই কুকুরগুলো ব্রাউন কালারের অর্থাৎ বাদামি রঙের। এরপরে বললাম অ্যান্ড দোজ ডগস, ওই কুকুরগুলো, দোজ ডগস ওই কুকুরগুলো, অ্যান্ড দোজ ডগস ওই কুকুরগুলো, তাহলে এই কুকুরগুলো ওই কুকুরগুলো, ঠিক আছে, কুকুরগুলো আর হোয়াইট, ওইগুলো হচ্ছে সাদা সাদা। এরপরে বললাম যে ম্যানি ডগ লাইক টু প্লে, অনেক কুকুরই খেলতে পছন্দ করে। কি নিয়ে বলো তো? ফুটবল নিয়ে, চামড়ার জুতো নিয়ে, হ্যাঁ, এগুলো নিয়ে খেলতে পছন্দ করে। অ্যানিওয়ে, এই বাক্যটা আমি যেটা দিয়েছি রিয়েল ইউজ, শিরোনাম হচ্ছে আমাদের রিয়েল ইউজ। এভাবে তুমি লিখবে, লিখতে যে এগুলোর ব্যবহার করবে, ব্যবহার করতে যে কখনো যেন এমন ঘটনা না ঘটে যে বোথ দ্য ডগ বা বোথ ডগ, তুমি বোথের পরে ডগটাকে সিঙ্গুলার রেখেছ। নো, সো বোথের ডিমান্ড হচ্ছে কি বলতো, এরা প্লুরাল নাউনকে রিপ্রেজেন্ট করে বা প্লুরাল নাউনকে ইন্ডিকেট করে। সো যেহেতু তুমি বোথ পেয়েছো, আচ্ছা, এটা কি নাউন প্লুরালের ক্ষেত্রে বোথ ছিল? বোথ মেনি, আমার এখানে মনে হয় একটু মিস্টেক হয়েছে, দেখি উপরে আমি দিয়েছি কিনা। ওকে, সো এখানে ছাড়া পড়েছে আমার, সেটি হলো এখানে বোথ হবে একটা, হ্যাঁ, BOTH, বোথ, এটাই ভাবছিলাম। ওকে, সো বোথ যখনই থাকবে নাউনটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। সো এখানে বোথ ডগস হবে, আর যখনই তুমি বোথ ডগস করলে তখন আর ইজ হবে না, আর হবে। তাহলে কি হলো? বোথ ডগস আর, বোথ ডগস আর ইয়ারি, বোথ ডগস আর বিগ। ওকে, উভয় কুকুরগুলোই বেশ বড়। দিজ ডগস, এই দিজ আর এই দোজ নিয়ে যাদের সমস্যা তাদের ক্ষেত্রে একটা ছোট্ট সমাধান দিই, আজকের পরে আর যেন কোনো দিনই এই ভুলটা না হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, সেটা হলো যে সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল। ওকে, সিঙ্গুলার এবং প্লুরাল, সেটা হলো আমরা বলি হচ্ছে দ্যাট, দিস, আরেকটা কি? দ্যাট। তাহলে দিস মানে কি? দিস মানে হলো এইটা, আর দ্যাট মানে হলো ওইটা, তাই না? তাহলে দিস যদি থাকে প্লুরালে যে, সেটা THESE দিস হবে, আর দ্যাট যদি থাকে সেটা প্লুরালে যে দোজ হবে, THOSE দোজ হবে। এই ছোট্ট জিনিসটা অথচ ভুল করে একেবারেই গণহারে হাজারো শিক্ষার্থী। আমার মনে হয় এটি জেনে রাখা খুব জরুরি। এবং এটা জানলে যেটা হবে, যেমন আমি যদি বলি যে দিস পেন, বলতে পারি, অর্থাৎ দিজের পরে হবে সিঙ্গুলার। কিন্তু যখন আমি বলবো যে দিস পেন, এটা মারাত্মক ভুল, THESE দিস, কারণ দিজের কাজ হচ্ছে প্লুরাল, এ নিজে প্লুরাল এবং পরে নাউনটাকে প্লুরাল করে ফেলবে। সো দিস পেন্স, এই জায়গাটা একটু লক্ষ্য করো, উদাহরণ দেখলেই বোঝার কথা। হ্যাঁ, এখানে ইজি মানে এক্সাম্পল অফ গ্রেটিয়া, এক্সাম্পল দিলাম। ওকে, আবার দ্যাটের ক্ষেত্রে আমি বাংলায় যখন বলবো ওইটা, সো তাহলে কি? দ্যাট পেন, দ্যাট পেন, দ্যাট পেন মানে হচ্ছে ওইটা। কিন্তু যখন বলবো ওইগুলো, THOSE দোজ, তখন কি দোজ পেন বলতে আমি পারবো? না রে বাবা, দোজের কাজই হচ্ছে প্লুরাল নাউনকে রিপ্রেজেন্ট করা। সো প্লুরাল নাউনে আগেই দোজ বসবে এবং ডেফিনেটলি সেটা পেন্স হয়ে যাবে। তাহলে ক্লিয়ার? দিজের প্লুরাল হচ্ছে এই দিজ, আর দ্যাটের প্লুরাল হচ্ছে এই দোজ। হ্যাঁ, প্রথম অবস্থায় হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু দয়া করে এগুলো একটু মনে রেখো, ঠিক আছে? ওকে, এবারে আসো
এই যে বাক্যতে আমরা বোতের ব্যবহার দেখলাম, এরপরে দিজের ব্যবহার দেখলাম, দোজের ব্যবহার দেখলাম, ম্যানির ব্যবহার দেখলাম, এখানে আরও একটা ভুল হয়ে রয়েছে, সেটি হচ্ছে যে ম্যানির পরে নাউনটা কিন্তু প্লুরাল হবে, সো ম্যানি ডগস। ঠিক আছে, আমি ম্যানি দেওয়ার সঙ্গে সঙ্গে এই শব্দগুলো কোনো একটি বসানোর সঙ্গে সঙ্গেই নাউনের দিকে আমার নজর যেতে হবে। আমি এমন অনেক শিক্ষার্থীকে দেখেছি যারা ফ্রি হ্যান্ড লিখতে যে কোনো কিছু করতে যে ধুম করে এই ভুলটা করে। ভুলটা কোথায়? যে তারা বুঝে ওঠে না যে ম্যানি এমন একটা ডিটারমিনার, সে নাউনটা প্লুরাল করেই ছাড়বে। আর এইটা যখন তুমি অনেক বেশি স্টাডি করবে তখন নিজের অজান্তেই এগুলো তোমার কন্ট্রোলে চলে আসবে। এখন হয়তো বা তোমাকে রুলস বুঝে মেনে লিখতে হয়, কিন্তু একসময় স্বতঃস্ফূর্তভাবে কলমের মানে কলমের মাথা দিয়ে অটোমেটিক্যালি সঠিকটাই বের হবে। তুমি কখনোই বলবো না ম্যানি ডগ, অটোমেটিক্যালি কলম লিখে দেবে, মুখ দিয়ে বের হবে ম্যানি ডগস, রাইট? আচ্ছা, তাহলে এই যে ডিটারমিনারগুলো বসিয়েছি এই সবগুলোই হচ্ছে ডিটারমিনার। এই সবগুলো ডিটারমিনার। কেন ডিটারমিনার বলো তো? কারণ সবগুলোই নাউনের পূর্বে বসেছে, সবগুলোই নাউনের পূর্বে বসেছে। তার মানে ডিটারমিনার ইজ ইউজড বিফোর নাউন। ডিটারমিনার ইজ ইউজড বিফোর নাউন, এই কথা কখনোই ভুলে যাওয়া যাবে না। আর যখন এই ডিটারমিনারগুলো নাউনের পূর্বে ছাড়া অন্য কোথাও বসবে তখনই তার নাম ডিটারমিনার থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। যেটা অ্যাডভান্স টিপস নামে আমি তোমাদেরকে দিচ্ছি, যেটা তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি একটি সঞ্চয়। কারণ তুমি যা শিখছো সকল জায়গায় যেন লাগে সেইটি আমরা মাথায় রাখবো। যেমন ধরো আমি একটা কোয়েশ্চেন দিলাম যে বোথ উইম্যান ওয়ার বাংলাদেশি, BANGLADESHI, বাংলাদেশি। বোথ উইম্যান ওয়ার বাংলাদেশি, আমি বোথের নিচে আন্ডারলাইন করলাম। আরেকটি বাক্যতে বললাম যে বোথ অফ আস ওয়ার হ্যাপি, বোথ অফ আস ওয়ার হ্যাপি। ওকে, আরেকটি বাক্যতে বললাম যে হি ইজ বোথ চেয়ারফুল অ্যান্ড ওয়ারিড। সে একই সাথে কিছুটা চেয়ারফুল মানে উৎফুল্ল এবং একই সাথে সে কি বলে চিন্তিত। এখানেও বোধ, এখানেও বোধ, এখানেও বোধ। এবার বলো দেখি কোন বোধকে তুমি কি নামে জানবে? অ্যাটলিস্ট একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, বোধ হচ্ছে ডিটারমিনার। ওকে, এই বোধের কথাই ধরি, বোধ যদি ডিটারমিনার হতে চায় তারপরে নাউন থাকতে হবে। নাউন আছে তো, অতএব এটি দেরি করা যাবে না। এইখানে আমরা যখনই পেয়েছি বোধ প্লাস হচ্ছে নাউন, ওকে, সো এই বোধের নাম হচ্ছে ডিটারমিনার, শর্টকাটে ডিইটি। ক্লিয়ার? ওকে, সো ডিটারমিনার বলার সঙ্গে সঙ্গে মাথায় যেন আসে ডিটারমিনার প্লাস হচ্ছে নাউন থাকবে। এবার আসো, যদি কখনো নাউন না থেকে প্রোনাউন বা অন্য কিছু থাকে, বোথ অফ আস, বোথ অফ দেম এটসেট্রা, যখনই মাঝে অফ ঢুকে যায় তখন কিন্তু সেটা প্রোনাউন হয়ে যায়। এটা কিন্তু প্রোনাউন, এটা সাবজেক্ট অবস্থানে বসেছে, অতএব এই বোথের নাম কিন্তু এখানে ডিটারমিনার নয়। ডিটারমিনার যে নয় এটা নিশ্চিত হতে হবে, কারণ এরপরে নাউন নেই রে বাবা। ঠিক আছে, আচ্ছা, সো বোথটাকে এখানে আমরা বলছি প্রোনাউন। তাহলে যখনই বোথ অফ থাকে ডট ডট সামথিং, তখন সেই বোথের নাম, অথবা আরেকটি হচ্ছে যখন আমরা কোনো হচ্ছে যে প্রোনাউনের পরে বোথ ইউজ করি, প্রোনাউন। এই এক্সাম্পলটা তোমাদের দিয়েছিলাম, সেটা হচ্ছে উই বোথ ওয়ার টায়ার্ড, এরকম। হ্যাঁ, প্রোনাউনের পর যদি বোথ থাকে, ঠিক আছে, উই বোথ ওয়ার টায়ার্ড, এই প্রোনাউনের পর যদি বোথ থাকে, এই সব ক্ষেত্রে এই বোথগুলোর নাম হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, প্রোনাউনের পর ডাবল প্রোনাউন। একটা এক্সাম্পল দিয়েছিলাম, যারা ভুলে গেছো তাদের জ্ঞাতার্থে দিলাম আমি। সেটি হচ্ছে যে উই বোথ, আমরা সকলে ওয়ার দেয়ার, সেখানে ছিলাম। তাহলে এখানে উইটাও প্রোনাউন, বোথটাও প্রোনাউন। বোথ দিয়ে উইটাকে আরেকটু বেশি মডিফাইড করা হয়েছে, ইমফ্যাসিস করা হয়েছে, আমরাই সকলে ওয়ার দেয়ার, সেখানে ছিলাম। ওকে, তাহলে বোথটাকে এখানে বলছি আমরা প্রোনাউন। এবার বলো তো এই বোথের নাম কি? ইয়েস, এটা জানতে হবে তোমাকে, যে যখন কোনো বোথের সঙ্গে ডট 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 অ্যান্ড লাগানো থাকে। ইংরেজিতে এরকম কিছু শব্দ আছে যার সঙ্গে আরেকটা সম্পর্ক রয়েছে, সেগুলো নিয়ে পরে কথা বলবো। আইদার ডট ডট অর, এখানে দেওয়ার মনে হয় সময় এসেছে, আইদার ডট ডট অর। এরপরে হচ্ছে নাইদার ডট ডট নর, ঠিক আছে। এরপরে আরেকটি আছে বহুল প্রচলিত, নট অনলি ডট ডট বাট অলসো, বাট অলসো।
এই যে আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, একটার সঙ্গে আরেকটা যে সম্পর্ক দেখছো না, এই যে বোধ থাকার কারণেই কিন্তু এই পাশে অ্যান্ড আছে। সুতরাং তুমি নিশ্চিত হয়ে যাও দে আর কল্ড কনজাংশন। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে কনজাংশন। যুক্ত করেছে দুটি ওয়ার্ডকে, দুটি ফ্রেজকে। এই চেয়ারফুল এবং অরিড, উৎফুল্ল এবং বিষণ্ণ, এই দুইটাকে যুক্ত করেছে বোথ এবং অ্যান্ড। ওকে, সুতরাং জিনিস একটা হলেও স্থান ভেদে তার কিন্তু ফ্লেভার চেঞ্জ হয়ে যায়। আর তোমরা পারো না বিকজ তোমরা শুধু হয় ডিটারমিনারটা শেখো, নতুবা অন্য কোনো একটা শেখো, কিন্তু এটা যে আরও অনেক বিষয়কে ডিফাইন করে সেটি অবশ্যই তোমাকে জানতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে দিস এবং দোজ এর ব্যবহার তো আমি স্পেশালি এখানে দেখালাম। এবার ম্যানি নিয়ে কথা বলে আজকের আয়োজনটি শেষ করব। যেমন ম্যানিটাকে তুমি ডিটারমিনার বলতেই পারো। যেমন তুমি বললা এই বাক্যটায় আমি এখান থেকে টেনে নিয়ে আসি। আচ্ছা, আর এই বাক্যটা দিতে দিতে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি। কারা নিয়ত করেছো যে 50টা ক্লাস ইনশাআল্লাহ করে ছাড়বে, তারা একটু কমেন্টে লিখো তো দেখি। উৎফুল্ল আর উচ্ছ্বসিত কারা? ম্যানি ডগস লাইক টু প্লে। জেনেছো ম্যানি ইটস আ ডিটারমিনার। কেন ডিটারমিনার? কারণ ডিটারমিনার ডিমান্ড হচ্ছে তারপরে নাউন থাকবে, অবশ্যই নাউন রয়েছে, অতএব আমরা এটাকে ডিটারমিনার বলতেই পারি এবং খুব আত্মবিশ্বাস নিয়ে। কিন্তু কোনো একটা বাক্যতে যদি দেখো যে এরকম রয়েছে যে ম্যানি অফ হিজ ফ্রেন্ডস, ম্যানি অফ হিজ ফ্রেন্ডস, তার অনেকগুলো বন্ধু ওয়েন্ট টু কলেজ, কলেজে গিয়েছিল। ম্যানি অফ হিজ ফ্রেন্ডস, তার অনেকগুলো বন্ধুই কলেজে গিয়েছিল। তাহলে কি হবে? প্রথম কথা, ম্যানির পরে তো নাউন নেই, অফ অন্য কিছু, ওই আগের মতো বোথ অফ, সাম অফ, ম্যানি অফ, এইগুলোর পর যখন অফ থাকে তখন সেটি কি হয়ে যায় বলো তো? সেটি হয়ে যায় প্রোনাউন, মানে আগের মতোই। একটা ইংরেজিতে মজার জিনিস কি জানো? প্রতিটা জিনিসেরই একটা সামঞ্জস্যতা থাকে, ওইটার আদলেই কিন্তু হয়। অনেক জিনিস হতে পারে কিন্তু সেগুলো একত্রিত করলে তার একটা নির্দিষ্ট ফ্রেম তৈরি হয়। এই টাইপের যতগুলো আছে, অ্যানি অফ, সাম অফ, নান অফ, অথবা বোথ অফ, ম্যানি অফ, মাচ অফ, যখনই তুমি এগুলো পরে অফ দেখতে পাবে, কোনো কথা নেই, তার নাম হয়ে যাবে প্রোনাউন। ওকে, অ্যান্ড লাস্ট একটা টেস্ট দিয়ে দিই, দেখি ম্যানি দিয়ে এই টেস্টের আনসার তোমরা কতজনে করতে পারছো। ধরো বলা হচ্ছে যে সাম পিপল উইল কাম, কিছু মানুষ আসবে, বাট ম্যানি উইল নট, মানে অনেকে আসবে না। এই ম্যানির নিচে আন্ডারলাইন করে বলা হচ্ছে এই ম্যানিটার নাম কি? অপশান এ, এটা কি ডিটারমিনার? অপশান বি, এটি কি প্রোনাউন? অপশান সি, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, ইত্যাদি। এই হচ্ছে অপশান। ব্যাস, সব শেষ। এই টেস্ট দিয়ে শেষ করব, সামনের দিনে আরও আগাবো। এবং মনে রাখো যে একটু একটু করে তোমরা যে কি পাচ্ছ এইটা যদি ফিল না করো তাহলে সত্যিই মনে হবে যে 1 ঘন্টা নষ্ট করলাম। কিন্তু যদি অনুধাব করো এবং আমি যা দিচ্ছি সেইগুলো যদি নোটস করো এবং বারবার রিভিউ করো, বিশ্বাস করো ইংরেজির সমস্ত ঘাটতি পূরণ হয়ে যাবে। সাম পিপল, POPLE বাবা, সাম পিপল উইল কাম, কিছু মানুষ আসবে। সাম পিপল, এইখানে সামটা কিন্তু ডিটারমিনার। ওকে, যাই হোক, ম্যানিটার নাম কি? কিছু মানুষ আসবে কিন্তু অনেকেই আসবে না, উইল নট কাম, মানে এখানে কামটাও লুকোনো আছে। আর ম্যানি পিপল কথাটি কিন্তু এখানে লুকোনো আছে, PEOPLE, পিপল লুকোনো আছে। তো লুকানো আছে থাক না, কিন্তু যখন সাবজেক্ট অবস্থানে বসবে, এটা তো ভার্ব, তার আগে সাবজেক্ট, যখন সাবজেক্ট অবস্থানে ম্যানি বসবে, ওকে, সো আমি লিখবো যে ম্যানি প্লাস এরপরে ভার্ব, তার মানে যখনই এ সাবজেক্ট অবস্থানে বসবে তখনই ওর নাম হয়ে যাবে প্রোনাউন। তখন তার নাম হয়ে যাবে কি? প্রোনাউন। ক্লিয়ার? সো ম্যানি উইল। এই সেম বাক্যটাই যদি কোনোভাবে তোমাকে বলে যে এইবার এটার নাম কি বলো তো, যেমন আগেরটা ম্যানির পরে পিপলের কথা উল্লেখ নেই, কিন্তু এবার পিপলের কথা উল্লেখ আছে। এইবার কিন্তু আর কোনো রেহাই নেই। এইবার যেহেতু পিপল শব্দটি নাউন আছে, সুতরাং আমরা বলবো এখানে সূত্র পড়েছে যেটা ডিটারমিনার প্লাস হচ্ছে নাউন, অর্থাৎ ম্যানি তো ডিটারমিনারই,
তারপরে যেহেতু নাউন বসেছে, অতএব ম্যানিটাকে আর ডিটারমিনার অস্বীকার করার কোনো কারণ নেই। ক্লিয়ার? আশা করি সব কিছুটা বুঝতে পেরেছ। আলহামদুলিল্লাহ, আশা করছি যা দিলাম সেগুলো যদি একটু ধরে রাখতে পারো, তাহলে ডিটারমিনার্সের ব্যাপারটা তোমাদের কাছে অনেক বেশি এনজয়েবল হবে। সাথে আরেকটি কথা বলি তোমাদের, আহ, এই ডিটারমিনার্সের আলোচনাটা একটু তেতো, মানে অনেকটাই তেতো। সেক্ষেত্রে বলবো, রিকোয়েস্ট করব তোমাদেরকে যে একটু 19-20 হলে মন খারাপ করা যাবে না। কারণ সব কিছুই তো আর সবসময় মধুর মতো মিষ্টি অথবা আহ, মানে মজাদার হয় না। কিন্তু ব্যাপারটা এরকম যে তেতো একটা জিনিস যখন সেটা রান্না করা হয় সেটা একটা মশলা এবং মজায় পরিণত হয়, কিন্তু তুমি যদি আলাদা করে টেস্ট নিতে চাও তাহলে কিন্তু সেটা তেতো। যেমন ধরো আমি গোলমরিচের কথা বলি। আচ্ছা, তোমরা কি গোলমরিচ চেনো কেউ? আচ্ছা, গোলমরিচ তুমি যদি আলাদা করে খাও হাতে নিয়ে অথবা দাঁত দিয়ে চিবিয়ে, দেখবে খুব তেতো এবং খুবই মনে হবে অখাদ্য একটা জিনিস, এটা সম্ভব নয়। আচ্ছা, তেল, যে তেল একটা রান্নাকে সুস্বাদু করে, সেই তেল যদি তুমি একটু আলাদা করে খেয়ে দেখো, দেখবে তেলের নিজস্ব কোনো স্বাদই নেই। অথচ যখন এইগুলোকে রান্নার সঙ্গে মশলার সঙ্গে মেশানো হয় তখন একটা বিশেষ টেস্ট তৈরি হয়। তেমনি মনে রাখবে, ইংরেজির অনেক টপিক আছে যেগুলো তোমার কাছে ইংরেজির এই টপিকগুলো মনে হতে পারে কি কঠিন, আমার দ্বারা সম্ভব নয়, আমি নিতে পারছি না। কিন্তু মনে রেখো, এগুলোই আসলে ইংরেজি না পারার অন্যতম কারণ। যদি এগুলো ধরে ফেলতে পারো আর জানা জিনিসগুলোর সাথে অন্যান্য টপিকের সাথে এগুলো মিশ্রণ করতে পারো, ব্যাস, তাহলে এনাফ। সো কিছু টপিক, কিছু জিনিস মনে হতে পারে আমার দ্বারা সম্ভব নয়, আমি পারছি না, প্লিজ রিকোয়েস্ট করব, মাঝপথে ছিটকে পড়ো না। আর আমি তো বিশ্বাস করি, ওই কর্নারে তাকিয়ে কতজন ঝরে গেল, কতজন থাকছে, এই পর্যায়ে এসে আমি মনে করি এই মুহূর্তে যারা আছো ইনশাল্লাহ তোমরা টিকে গেছো, তোমরা থাকতে পারবে। কোনো একটা ক্লাস যত লম্বাই হোক, যত কঠিনই হোক, ইনশাল্লাহ সাথে আছো। ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবার ফিরে আসবো। সো এখন তোমরা একটু রিফ্রেশ হতে পারো এবং অবশ্যই পরবর্তী 16 নম্বর ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে, সাথে থাকো, ওকে? मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है, हजारों गम मिटाने को खुदा का नाम काफी है। या मेरे अल्लाह, 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 या मेरे अल्लाह। जो पूछा कमले वाले ने, कहा सिद्दीक अकबर ने, जो पूछा कमले वाले ने, कहा सिद्दीक अकबर ने, मेरे सारे घराने को खुदा
আলহামদুলিল্লাহ, ওয়েলকাম ব্যাক। ছোট্ট বিরতির পর আবার ফিরে আসলাম। শুরু হচ্ছে এখনই আমাদের ১৬ নাম্বার বেসিক ক্লাস। খুব ইম্পর্টেন্ট, সাথে বলে দিই আর অল্প সময় তোমার সাথে থাকবো, হতে পারে ৩০ বা ৩৫ মিনিট। এই ৩০-৩৫ মিনিটের ভিতরে মনোযোগ বিচ্ছিন্ন হওয়া যাবে না। কোনো জায়গায় বুঝতে পারিনি, মাথার উপর দিয়ে যাচ্ছে, আমার দ্বারা সম্ভব নয়, ভুলেও এই কথাগুলোকে আশ্রয় দেওয়া যাবে না। এগুলো শয়তানে ওসওয়াসা। সো খুব বেশি একটু নড়ে সরে বসো যেখানে বসে আছো, শতভাগ মনোযোগ দিয়ে ক্লাসটায় তুমি নিবিষ্ট হও। আর যারা শেষ পর্যন্ত থাকবে যে স্যার ক্লাস যেমনই হোক, কঠিন লাগুক, বুঝতে পারিনি, টেনশন কি, আমি আবার রিভিশন করব। আর হ্যাঁ, আমার একজন জানিয়েছো যে স্যার শুক্রবার কি ক্লাস রয়েছে। আমি অবাক হয়ে গেলাম। কতবার বলেছি তোমাদের শুক্রবারে কোনো ক্লাস থাকবে না। শুক্রবার মানেই পুরনো পড়াগুলোকে রিভিশন করার দিন। আর এই শনিবার তো তোমাদের জন্য রয়েছে এক বিশেষ পরীক্ষা, যেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড আমার কাছ থেকে একটা বিশেষ উপহার লুফে নেবে। সো তুমি যদি সেই উপহার লুফে নিতে চাও, ক্লাসটি শেষ করে লেকচার 1 থেকে শুরু করে, মানে ডে 1 থেকে শুরু করে ডে 8 পর্যন্ত জাস্ট রিভিশন দিতে থাকো তোমার কাছে থাকা নোট বা পিডিএফ থেকে। ওকে, তো চলো আজকের পরবর্তী দ্বিতীয় ক্লাসটা শুরু করি। ক্লাস শুরু হয়ে গেলে কোনো কমেন্ট করা যাবে না। আমি দু একটা দেখছি যে ব্লক করার মতো, বাট অপশন দিচ্ছি যে তারা যেন ক্লাসের বাইরে আর না করে। সো আমরা আশা করছি। চলো ক্লাসে ফিরে যাই। ওকে, গত ক্লাসে আমরা যেটা শিখছিলাম সেটা একটু হাইলাইটসটা দেখে নিই। 15 নাম্বার ক্লাস, 15তম ক্লাসে আমরা দেখেছি যে ডিটারমিনার্সের যে প্রকারগুলো ছিল, ডিটারমিনার্স ফর কাউন্টেবল নাউন, ডিটারমিনার্স ফর আনকাউন্টেবল নাউন, এবং কিছু মিক্সড ডিটারমিনার্স ফর কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। মূলত এই জিনিসটার আমরা গতদিন কথা বলছিলাম, এবং গতদিনে এন ওয়ান এর সঙ্গে এভরি, তারপরে হচ্ছে যে বোথ, দিস, দোজ, মোটামুটি এই কয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে আমরা একটা তুলনামূলক বিশ্লেষণ দেখব, কম্প্যারিজন দেখব। সেটি হচ্ছে কাউন্টেবল নাউনের জন্য গুরুত্বপূর্ণ ফিউ, আ ফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ, ফিউয়ার এবং ফিউয়েস্ট। অন্যদিকে আনকাউন্টেবল নাউনের জন্য লিটল, আ লিটিল, দ্য লিটিল, ভেরি লিটিল, লেস এবং লেস্ট। এই কয়েকটাকে আমরা একটা তুলনামূলক পার্থক্যের মধ্যে দেখব। যদি তা না দেখি তাহলে কিন্তু মনে রাখা খুব বেশি কঠিন হয়ে যাবে। ওকে, তো চলো আমরা সেই টেবিলটা একটু শেয়ার করি। ইনশাল্লাহ হয়তো বা এইটার উপরে আর একটি ক্লাস লাগতে পারে আমাদের। ওকে, আজকের পর দেখা যাক কি অবস্থা। ওকে, আমরা তাড়াহুড়ো করে এমন কোনো কিছু বাদ দেব না আমরা। ওকে, তাহলে কম্প্যারিজন টেবিল ফর ডিটারমিনার্স বেসড অন কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। দেখো, যখনই তোমাকে ডিটারমিনার শেখানো হচ্ছে, আমি গত ক্লাসে বলেছি, আজকেও বলছি, যে তুমি অবশ্যই যদি ভুলে যাও কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ব্যাপারটা, বা কোন শব্দগুলো আনকাউন্টেবল, তাহলে আমি তোমাদেরকে বলবো যে এই ডিটারমিনার্সের আগে নাউনের শেষ অংশে কিন্তু আমি এগুলো নিয়ে কথা বলেছি তোমাদের। হ্যাঁ, 13-14 নাম্বার লেকচারটা একটু ভালো করে দেখো। আচ্ছা, এই পাশে আমি রেখেছি ফিউ, এই পাশে লিটল, এই পাশে আ ফিউ, এই পাশে আ লিটল। দেখো মিল আছে কিন্তু। এই পাশে দা ফিউ, এই পাশে দা লিটল, এই পাশে ভেরি ফিউ, এই পাশে ভেরি লিটল, এই পাশে ফিউয়ার, এই পাশে লেস, এই পাশে ফিউয়েস্ট, এই পাশে কি লেস্ট। মানে বানানটা একটু দেখো তোমরা। ওকে, তো দুই পাশে রাখার কারণ হলো যে একটু 19-20 হালকা একটা পার্থক্যের কারণেই কিন্তু আনসারটা কিন্তু মানে ওলটপালট হয়ে যায়। সো আমি প্রথমে আলোচনার শুরুতে ছোট্ট একটা টেস্ট দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। সো মনোযোগী হও এবং ফিল করো যে হোয়াট উইল বি দ্য রাইট আনসার। ওকে, আচ্ছা, আমি যদি বলি যে চুজ দ্য কারেক্ট আনসার, সঠিক আনসারটি খুঁজে বের করো। অপশান এ, অপশান এতে ধরো আমি দিলাম, আচ্ছা, ফিউ পিপল, পিও পিপল, ফিউ পিপল presented the meeting. আচ্ছা, were there, কিছু মানুষ সেখানে ছিল, ফিউ পিপল ওয়ার দেয়ার, এ একটা আমি বাক্য দিলাম, এবং এরপরে আমি আরেকটি বাক্য দিলাম যে ম্যানি পিপল ওয়ার দেয়ার,
এবং আরেকটি বাক্য দিলাম মাচ পিপল, সরি LITTLE, লিটল পিপল ওয়ার দেয়ার, এবং আরেকটি আনসার দিলাম যে নট ম্যানি পিপল ওয়ার দেয়ার। ব্যাস, এই হচ্ছে বেসিক টেস্ট। তোমাদেরকে বলতে হবে যে এই 4টি বাক্যের মধ্যে কোনটি বা কোনগুলো সঠিক। ঝটপট করে যারা পরবর্তীতে এই কোয়েশ্চেন্সগুলো ট্রাই করবে তারা অবশ্যই কি করবে, একটু পজ দিয়ে থামিয়ে নিজের মতো করে চেষ্টা করবে। কেমন? তোমাদের সময় শুরু হয়েছে। ওকে, ব্যাস, তাহলে আসো ফিউ, ম্যানি, লিটল এবং নট ম্যানি, এই যে শব্দগুলো দেখছো সবগুলো কিন্তু ডিটারমিনার। ওকে, ডিটারমিনার বসে কার পূর্বে? নাউনের পূর্বে। এই শব্দগুলো যে ডিটারমিনার তার প্রমাণ হচ্ছে তার পরের শব্দটি কিন্তু নাউন রয়েছে। ওকে, পিপল শব্দটি হচ্ছে নাউন। ব্যাস, আমি মানলাম। এখন সঠিক কোনটা আমরা একটু প্লাস মাইনাস করে ইকুয়াল আমরা একটু দেখি। আচ্ছা, ফিউ পিপল ওয়ার দেয়ার মানে খুব বেশি সংখ্যক মানুষ সেখানে ছিল না, খুব বেশি সংখ্যক মানুষ সেখানে ছিল না। ফিউ আমরা কাউন্টেবল নাউনের জন্য ইউজ করতে পারি, যেটা আমরা দেখব। একদিক থেকে এই বাক্যটাকে আমরা রাইট বলতে পারি, RIGHT, রাইট। এবং প্রসঙ্গত তোমাদের বলি যে যদি কোথাও ফিউ বসে ঠিক তার স্থলেই কিন্তু তুমি নট ম্যানি ব্যবহার করতে পারো। এই বাক্য দুইটার অর্থ একইবারেই সেম। ফিউ মানেই হচ্ছে নট ম্যানি, আমি একটু পরে সেগুলো আলোচনায় আসবো। সো ফিউ ম্যানি পিপল, আচ্ছা একটু নয়েজ হচ্ছে, আমি ওকে। তাহলে ফিউ মানেই হচ্ছে নট ম্যানি, খুব বেশি না। নট ম্যানি পিপল আর দেয়ার, খুব বেশি সংখ্যক মানুষ সেখানে ছিল না, তার মানে আমরা ডি নাম্বারটাকেও রাইট বলতে পারি। এবং এখান থেকে একটি বিষয় প্রমাণিত, ফিউ বসে কাউন্টেবল প্লুরালের জন্য, ম্যানিও কিন্তু বসে কাউন্টেবল প্লুরালের জন্য। একটু পরে এই আলোচনাগুলো আসবে। এবার আসো, ম্যানি পিপল আর দেয়ার, সেখানে অনেক মানুষ ছিল। আমি বলতে পারি অর্থগত পার্থক্য থাকতে পারে, কিন্তু ফিউ, ম্যানি এগুলো সবগুলোই কাউন্টেবল প্লুরালের পূর্বে বসে, অতএব সেখান থেকে এটিও রাইট। সো বি নাম্বার ইজ ডেফিনেটলি রাইট। বাট একটা আনসারকে আমি কোনোভাবে রাইট বলতে পারি না, সেটা কোনটা বলো তো? হ্যাঁ, সেটা হচ্ছে সি নাম্বারটা। কারণ একটু পরে তোমরা জানবে লিটিল হচ্ছে এমন একটা ডিটারমিনার, অল্প পরিমাণ, কিছু না ইত্যাদি অর্থে লিটিল এমন একটা ডিটারমিনার, সে কখনোই কাউন্টেবল নাউনের আগে বসে না। অর্থাৎ যেগুলোকে গণনা করা যায় না, যেমন আমি বলবো যে তোমার ধর হচ্ছে সুগার, এরপরে ওয়াটার, তারপরে মিল্ক, এই টাইপের আনকাউন্টেবল নাউনগুলোর ক্ষেত্রে কি বসে? লিটিল ইউজ করতে হয়। সো পিপুলের পূর্বে লিটিল বসানো এক মহা অপরাধ। তাহলে ডেফিনেটলি ইটস আ রং আনসার। তার মানে 3টা হচ্ছে সঠিক আর একটা হচ্ছে রং। তাহলে এই টাইপের প্রশ্নগুলোতে চুজ দ্য কারেক্ট আনসারের পরিবর্তে থাকবে চুজ দ্য ইনকারেক্ট আনসার, অর্থাৎ ভুল আনসারটি খুঁজে বের করো। প্রশ্ন কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে দুইভাবেই হয়, এটা তোমরা অনেকেই খেয়াল করো না, কারেক্টের দিকে নজর যায় অথবা এটাই ভাবো, কিন্তু অনেক সময় ইনকারেক্টও চাওয়া হয়। দ্যাট মিনস 3টা সঠিক আর একটা হচ্ছে ভুল। তো থ্যাংক ইউ সো মাচ যারা প্রথম বেসিক টেস্টের রাইট আনসারটা দিতে পেরেছ। এবার চলো এই যেগুলো ডিটারমিনার নিয়ে কথা বলা হচ্ছে সেগুলো আমরা একটু একটু করে সামনে আগানোর চেষ্টা করি। দেখো, ফিউ আর লিটল, ফিউ বসবে কাউন্টেবলের জন্য, তাহলে আমরা ছোট্ট করে একটা নোট করে নেব যে এই ফিউ প্লাস CN মানে কাউন্টেবল নাউন, এটা হচ্ছে আমার একটা নোটস। আমি নোটসগুলোকে একটু সবুজ কালার দিই। অর্থাৎ ফিউ যদি কোথাও বসতেই চায় তাহলে কাউন্টেবল নাউনের জন্য বসবে। নট অনলি দ্যাট, কাউন্টেবল সেই নাউনটা আবার যেন তেন হবে না, সেটা কিন্তু প্লুরাল হবে। এটা কি হবে? প্লুরাল হবে। ফিউ প্লাস কাউন্টেবল যে নাউনটা থাকবে সেটা হবে প্লুরাল। তার মানে ফিউ স্টুডেন্ট কখনোই হবে না, ফিউ স্টুডেন্টস। ফিউ স্টুডেন্টস, এটা যেন সবার মনে থাকে। তাহলে ফিউ কাউন্টেবল নাউন হচ্ছে প্লুরাল, ইজ ইকুয়াল টু, এরপরে যদি ভার্ব বসতে চায় তাহলে সেই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। পাস্ট টেন্স হলে তো কোনো সমস্যা নেই, অ্যাটেন্ডেড, কিন্তু যদি এমনি ভার্ব হতে চায় ফিউ স্টুডেন্টস, ধরো কথার কথা ওয়াজ অথবা হচ্ছে ওয়ার, তাহলে কি হবে বলো তো? ফিউ স্টুডেন্টস অবশ্যই আমার নিয়ম অনুযায়ী কাউন্টেবল প্লুরাল হয়েছে, এই জন্য আমাদের কি হবে? ওয়ার হবে। নিশ্চয় বুঝতে পারছো যে নানা রকম জিনিসের দিকে তোমাকে নজর দিতে হয়। ওকে, সো ফিউ স্টুডেন্টস অ্যাটেন্ড দ্য লেকচার। এখন প্রশ্ন হচ্ছে এই বাক্যটার বাংলা অর্থ কি? ফিউ স্টুডেন্টস,
ইয়াস। এবার দ্বিতীয় যে নোটসটা তোমাকে করতে হবে সেটি হচ্ছে যে ফিউ ইজ ইকুয়াল টু, যেটা তোমরা অলরেডি একবার দেখেছো, সেটি হচ্ছে নট মেনি। নট মেনি মানে খুব বেশি না। ফিউ মানে একেবারেই না এরকম অর্থ নয়, আসলে খুব বেশি নয়। এটার ভিতরে একটা নেগেটিভ ভাব থাকবে, হ্যাঁ, নেগেটিভ কনোটেশন থাকবে, যেই জন্য বলা হচ্ছে নট মেনি। তাহলে আমি যদি বলি ফিউ স্টুডেন্টস অ্যাটেন্ডেড দ্য লেকচার, তার মানে খুব বেশি শিক্ষার্থী লেকচারটায় অ্যাটেন্ড করেছিল না। খুব বেশি শিক্ষার্থী না, তার মানে অল্প কিছু। নেগেটিভ একটা কথা, হয়তো বা 100 জনের ভিতরে 2 জন 3 জন 4 জন, কিন্তু একেবারে জিরো নয়। ঠিক আছে, ফিউ মানে নেগেটিভ বলি, কিন্তু সে অর্থে কিন্তু জিরো নয়। তাহলে আমরা যদি উপরের এই বাক্যটাকে আমরা যদি একটু চেঞ্জ করে দিই, লাইক আমরা এই ফিউয়ের জায়গাতে যদি বলি যে নট ম্যানি, তাহলে কিন্তু উপরের বাক্যের অর্থ এবং নিচের বাক্যের অর্থটা কিন্তু সেম হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি ফিউ সংক্রান্ত যে ব্যাপারটা তুমি সেটা বুঝে নিয়েছো। বাট এখানে একটা মজার টুইস্ট আছে, সেই টুইস্টটা আমি এক্ষুনি বলি। ফিউয়ের আগে যখনই একটা এ বসবে, একটু মনে রেখো, ফিউয়ের আগে যখনই একটা এ বসবে তখনই কিন্তু অর্থটা হয়ে যাবে পুরোটাই পজিটিভ। পুরোটাই পজিটিভ। এই যে ফিউ, তার আগে এ বসেছে, আ ফিউ ফ্রেন্ডস আর কামিং ওভার নাইট, অর্থাৎ রাত্রিবেলায় কিছু বন্ধু, বেশ কিছু সংখ্যক বন্ধু আসছে। আ ফিউ মানে যেটাকে আমি বলছি যে পজিটিভ অর্থে। এইটা তোমার বোঝা খুব জরুরি। যদি এটা বুঝতে না পারো তাহলে সমস্যাটা কোথায় দেখো। তাহলে আমি ছোট্ট করে এখানে একটা নোটস লিখে দিই, নোটসটা লেখো। সেটা হচ্ছে এ প্লাস ফিউ ইজ ইকুয়াল টু পজিটিভ অর্থ দেবে, পজিটিভ অর্থ দেবে। ঠিক আছে? আর যদি আমরা শুধু ফিউ বলি তাহলে তার অর্থটা নেগেটিভ অর্থ দেবে, যেটা আগে দেখেছ। সো ফিউ মানে নেগেটিভ অর্থ আর আফিউ মানে হচ্ছে পজিটিভ। ঠিক এইটা না জানার কারণেই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অনেকেই কিন্তু এই একটা প্রশ্নে ধরা খায়। দেখবে সেটা কোনটা? আচ্ছা, আমি একটু অন্য কালার দিই যাতে করে চোখে পড়ে। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে এইটা, যেমন হি হ্যাজ ডট ডট FRIENDS ফ্রেন্ডস, সো হি হ্যাজ বলবো না। আচ্ছা, হি দিই আমরা, যে হি ইজ নট লনলি। ভালো করে বোঝার চেষ্টা করো বাক্য দুইটা। এ একটা বাক্য আর আরেকটা বাক্য হচ্ছে সেম বাক্যই, শুধুমাত্র আমি বলবো হি ইজ নট লনলি। একটাই হচ্ছে সে একাকী অনুভব করে আর একটাই সে একাকী নয়। এখন দেখো তো তুমি কোন আনসারটা ইউজ করবে। তুমি কি ফিউ ব্যবহার করবে নাকি ফিউ ইউজ করবে? প্রথম কথা হচ্ছে ফ্রেন্ডসটা কাউন্টেবল, প্লুরাল, অতএব এখানে আমরা ফিউ ইউজ করব। এখন ফিউয়ের ক্ষেত্রে কি ফিউ ইউজ করব নাকি ফিউ ইউজ করব বলো তো? ইয়েস। এইবার কথা হলো যে বাংলা অর্থটা জানা খুব জরুরি, যে সো হি ইজ নট লনলি, সে একা নয়। যেহেতু সে একা নয় তার মানে কি তার বন্ধু আছে না নাই বলো তো? যেহেতু সে একা নয় তার মানে তার বন্ধু আছে। আর যখনই আমি আছে বলবো তখনই পজিটিভ অর্থে আমাকে ইউজ করতে হবে আ ফিউ। ক্লিয়ার? আর পরের বাক্যটার অর্থ তুমি খেয়াল করো, হি হ্যাজ ফ্রেন্ড সো হি ইজ লনলি, অর্থাৎ সে একা। একা মানে কি, তার কি বন্ধু আছে না নেই? অবশ্যই নেই, নেই বলেই তো সে একা। তো যখন আমি নেই বলছি দ্যাট মিনস আমাকে ওই নেগেটিভ জিনিসটাকে নিয়ে আসতে হবে, ফিউটাকে। সো হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। ক্লিয়ার? এই প্রশ্নটা যে কত পরীক্ষাতে আসে, কতবার এসেছে, যারা অ্যাডভান্স লার্নার আছো একটু দেখো বা দেখবে, আমার মনে হয় অনেকটাই কমন পেয়ে যাবে। ব্যাস, এবার আমরা ফিউ আফিউ থেকে একটু এই পাশে লিটল এবং লিটল এই পাশে চলে আসি। প্রথমত মনে রেখো, এই পাশে আমি তোমাদেরকে যেগুলো নিয়ে কথা বলবো বা শেখাবো সব আনকাউন্টেবল নাউন। এই নাউনগুলোকে গণনা করতে পারবে না। আর এই পাশে আমি যত নাউন নিয়ে তোমাদের কথা বলবো সবগুলোকে তুমি গণনা করতে পারবে, একটা, দুইটা, তিনটা, একজন শিক্ষার্থী, দুইজন শিক্ষার্থী, শিক্ষার্থীগুলো, একজন ফ্রেন্ড, দুইজন ফ্রেন্ড, ফ্রেন্ডসগুলো, বুঝতে পারছো? একটা বই, দুইটা বই, বইগুলো। কিন্তু এই পাশে এসে অ্যাটেনশান, মিল, মানি, এগুলোকে তুমি গণনা করতে পারবে না। দিজ আর আনকাউন্টেবল নাউন, রাইট? আচ্ছা, এবার আসো লিটিলের প্রসঙ্গে আসি। লিটিল অ্যাটেনশান, প্রথম কথা হচ্ছে লিটিল মানেটা কি? এখানে আমরা এই সূত্রটা একটু প্রয়োগ ঘটাই, যেটা আমরা অলরেডি ইউজ করলাম। সেম কালারটা ইউজ করি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে।
লিটল ইজ ইকুয়াল টু হচ্ছে ইউএন, দ্যাট মিনস আনকাউন্টেবল নাউন। সিএন কাউন্টেবল নাউন আর ইউএন আনকাউন্টেবল নাউন। দেখো আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার না প্লুরাল, কে পারো বলতে, বলো তো? ইয়েস, তোমরা সবসময় মনে রেখো যে আনকাউন্টেবল মানে সর্বদাই সিঙ্গুলার, তাই ব্র্যাকেটে আমাকে কিছু লিখতে হবে না। কিন্তু কাউন্টেবল লিখলে কিন্তু প্রসঙ্গক্রমে লিখতে হয় সেটা কি সিঙ্গুলার না প্লুরাল। তার মানে কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউন অলওয়েজ প্লুরাল। তাহলে আমি তোমাদের সুবিধার্থে লিখে দিই অলওয়েজ প্লুরাল, পরে আমি এটা কেটে দেবো না হয়। ওকে, সো লিটিলের পর আনকাউন্টেবল নাউন অলওয়েজ, সরি প্লুরাল কেন বলছি, অলওয়েজ হচ্ছে সিঙ্গুলার। কি বলেছি, সো অলওয়েজ হচ্ছে সিঙ্গুলার, তাই এরপরে যদি কখনো কোনো ভার্ব আসতে চায় তাহলে এটাকে যদি সিঙ্গুলার হিসেবে কল্পনা করা হয়, ভার্বটাও কি হবে বলো তো? ভার্বটা হবে সিঙ্গুলার। ওকে, একটা মারাত্মক ভুল প্রথমে, ফিউ কাউন্টেবল প্লুরাল ভার্ব সিঙ্গুলার লিখে রেখেছে, এখানে প্লুরাল করো তো, সরি শিট। ওকে, সো ভার্ব হচ্ছে প্লুরাল, তাহলে লিটিল আনকাউন্টেবল নাউন এটা হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। ওকে, দুই পাশে বক্স তো, মানে আমি খেয়াল করতে যে এই মিসিংটা হয়েছে। তাহলে আসো, লিটিল আনকাউন্টেবল নাউন ভার্বটা অলওয়েজ কি হবে, ভার্বটা হবে সিঙ্গুলার। আর কোথাও যদি লিটিল থাকে, লিটিলের অর্থটা দেখে নাও, লিটিল ইজ ইকুয়াল টু, যেটার অর্থ হবে নট মাচ, MUCH মাচ। একটা মজার জিনিস খেয়াল করেছো, সেটা হলো যে যখন আমরা ফিউ বলছি তখন বলছি নট ম্যানি, আর যখন লিটিল বলছি তখন বলছি নট মাচ। এর মানে হলো যে ম্যানি বসে, ফিউ বসে কাউন্টেবল নাউনের জন্য, মাছ বসে, লিটিল বসে আনকাউন্টেবল নাউনের জন্য। তার মানে একই সাথে কিন্তু অনেকটা ম্যানি এবং মাছের যে ব্যবহার সেটাও কিন্তু তোমরা বুঝে নিচ্ছ। ওকে, এখন লিটিল অ্যাটেনশনের নিচে আন্ডারলাইন করলাম এবং বলছি যে এই বাক্যটার বাংলা অর্থ কি। লিটিল অ্যাটেনশন ওয়াজ গিভেন টু দ্য ওয়ার্নিং, অর্থাৎ সতর্কতে খুব বেশি পরিমাণ মনোযোগ দেওয়া হয়েছিল না, অ্যাটেনশন দেওয়া হয়েছিল কিন্তু খুব বেশি পরিমাণ নয়। তো এই সেম বাক্যটাকেই আমরা ডাইভার্ট করতে পারি কি দিয়ে, এখন আমি তোমাকে প্রশ্ন দিচ্ছি, অপশান খেয়াল করো যে কিভাবে একটা ছোট প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তোমাকে কনফিউজড করে দেবে। এই হচ্ছে কোয়েশ্চেন। এখন অপশানে বলছে যে এই আগে কি দিতে পারি আমরা কি নট ম্যানি দেব, নাকি অপশান বি নট মাছ দেব, মাছ দেব। আচ্ছা, ওকে, সো ট্রাই করতে থাকো, দেখা যাক। দেখো, একটা কথা বলি যে যারা শেখার নিয়তে আমার সঙ্গে যুক্ত হয়েছ, আমি বিশ্বাস করি তারা শিখছ, এবং ইনশাআল্লাহ এই 50টি ক্লাস শেষ হওয়ার পর তুমি যা পাবে তা তোমার কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, যে কোনো একাডেমিক ক্যারিয়ার সংক্রান্ত, অথবা হতে পারে ফ্রি হ্যান্ড রাইটিং, ফ্রিল্যান্সিং, প্রতিটা জায়গায় এই বেসিকগুলোই বারবার আসবে। মাশাআল্লাহ, তোমরা অনেকেই স্বতঃস্ফূর্ত আনসার দিচ্ছ। তোমরা জেনে গেছো যে লিটল দ্যাট মিনস হচ্ছে নট মাচ। হ্যাঁ, অ্যাটেনশন যেহেতু আনকাউন্টেবল, অ্যাটেনশনকে তুমি গুনতে পারবে, ধরতে ছুঁইতে পারবে না, অ্যাটেনশন মনোযোগ আনকাউন্টেবল, সো আনকাউন্টেবলের জন্য নট মাচ, তাহলে নট মাচ অ্যাটেনশন, সো রাইট আনসার ইজ নট মাচ। এবং দেখো, নট মাচ বলি বা লিটিল অ্যাটেনশন বলি, ওকে বললাম, এরপরে ভার্বটা কিন্তু হয়েছে সিঙ্গুলার। ক্লিয়ার? এই জন্যই কিন্তু তুলনামূলক পার্থক্য দেখা খুব জরুরি। এবং তোমরা দেখো কিন্তু একটা ফিল করতে পারছো, রাইট? এই এক্সক্লুসিভ শিটটা, নোটসটা তোমরা পেয়ে যাচ্ছ পেইড ব্যাচে কোর্স ফি কত? আচ্ছা বলো দেখি। আচ্ছা, এরপরে আসো লিটিলের ক্ষেত্রে আসি। সো লিটিলের ক্ষেত্রে প্রথমত যেটা সেম প্যাটার্নে আমরা দিই, লিটিল আগে একটা এ যুক্ত হয়েছে, দ্যাট মিনস প্লাস লিটল, LITTLE লিটল। সো যদি কোথাও প্লাস লিটিল হয় তাহলে তার অর্থটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে পজিটিভ। হ্যাঁ, অবশ্যই ফিউয়ের আগে যদি এ বসে সেটা যদি পজিটিভ হয় তাহলে লিটিলের আগে সেটা হবে পজিটিভ। তাহলে অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার ফিউ আর লিটিল এই দুইটার মানে যদি দুইটাই পজিটিভ অর্থে, বোধক অর্থ হয়, তাহলে দুইটার আবিষ্কার কেন হলো? আরে বাবা, ফিউ এগুলো বসে কাউন্টেবল নাউনের জন্য, আর লিটিল এগুলো বসে আনকাউন্টেবলের জন্য। এটা কিন্তু ভুলে গেলে চলবে না, বেসিক বিষয় কিন্তু হচ্ছে মূলত এটা। আচ্ছা, সো পজিটিভের জন্য বসে,
পাশাপাশি আমি কমা দিয়ে লিখে দেবো যদি ফিউ হয়, সরি শুধু যদি লিটিল হয় তাহলে সেটি নেগেটিভের জন্য বসে। ক্লিয়ার? এবার ছোট্ট একটা টেস্ট হয়ে যাক, ইটস লেস সুগার আই থিঙ্ক, THINK, থিঙ্ক। অ্যাড ডট sugar, sugar in this coffee. ওকে, ইট ইজ লেস সুগার বলছে, এটা খুবই কম সুগার মনে হচ্ছে আই থিঙ্ক। ইটস লেস সুগার আই থিঙ্ক, আমার মনে হচ্ছে খুবই কম সুগার। অ্যাড ডট সুগার ইন দিস কফি, অর্থাৎ এই কফিতে একটু বেশি পরিমাণে সুগার ব্যবহার করো। হ্যাঁ, এখন তুমি কি সুগার নিবা কি নিবা না সেইটা ডিপেন্ড করছে বাংলা বোঝার উপরে। আর এখানে যদি আমি এই বাক্যটায় জাস্ট এইভাবে বলি যে ইটস মাস সুগার আই থিঙ্ক, এটা যথেষ্ট পরিমাণে সুগার বা চিনি আছে। অ্যাড ডট সুগার ইন দিস কফি, প্রথমটায় বলা হয়েছে যে কম আর পরেরটায় বলা হয়েছে বেশি। তো সুগার যেহেতু কম আছে তাহলে সুগার কি বেশি চাও না? এবার বেশি চাও, তাহলে এইবার তুমি দিবা আ লিটিল, অর্থাৎ একটু যুক্ত করতে হবে। আ লিটিল অর্থাৎ অ্যাড আ লিটিল সুগার ইন দিস কফি, কফিতে একটুখানি আপনি কি যুক্ত করেন? সুগার যুক্ত করেন। কিন্তু যদি বলি ইট ইজ মাস সুগার, এটা অনেকটা সুগার হয়েছে আই থিঙ্ক। অ্যাড লিটিল মানে হালকা, না যুক্ত করলেই হয়, লিটিল সুগার ইট, LITTLE। সো অনেক সময় বাক্যের অর্থ তোমাকে বলে দিবে যে তুমি কি আ লিটিল নাকি আ ফিউ ইউজ করবে। সো বাক্যের অর্থ বোঝা খুব জরুরি, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অনেক পরিমাণে আসে। ওকে, সো এখন আমি যদি এরকম একটা টেস্ট তোমাদেরকে দিই, সো রাইট আনসার কী হবে? আমি প্রতিযোগিতামূলক পরীক্ষা আসা একটা প্রশ্ন তোমাদের জন্য রিপিট করছি, সেটি হচ্ছে দেয়ার ইজ ডট HOP হোপ ইন দিস কেস, অর্থাৎ এই ক্ষেত্রে আশার আলো আছে নাকি নেই। তুমি এখন কি দিবা? তুমি কি সেখানে লিটিল দেবে? অপশান বি, তুমি কি ফিউ দেবে? বলো দেখি। খুবই সহজ কোয়েশ্চেন, আনসারও সহজ, একটু ফিল করো রাইট আনসার কি হতে পারে। এইবার নজর দিতে হবে ফিলিং ইন দ্য গ্যাপের ক্ষেত্রে হোপ, আশা, এটা কি গণনা করা যায়? না। আশা, ভরসা, বিশ্বাস, মহানুভবতা, এগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, ওজন করা যায় না, কাউন্টিং করা যায় না। দে আর আনকাউন্টেবল। সো যখনই আনকাউন্টেবল হবে, আনকাউন্টেবলের জন্য ডেডিকেটেড হচ্ছে, হয় লিটিল বসবে, আ লিটিল বসবে, দা লিটিল, সেটা অন্য কথা। ফিউ কোনোভাবেই বসতে পারে না, রাইট? সো রাইট উত্তর হচ্ছে আ লিটিল। ওকে, আ লিটিল। এখন এই প্রশ্নটাই কোনো একটা জায়গায় তুমি দেখবে ইন ফিউচারে হয়তো এইভাবে তোমাকে প্রশ্ন করা হবে, এই সেম বাক্যটাই দিবে এবং দিয়ে বলবে দেয়ার ইজ ওকে লিটিল হোপ ইন দিস কেস। এখন এইখানে লিটিল হোপের অর্থ কি দাঁড়ালো? লিটিল হোপটা তুলে দিয়ে দ্যাট মিন্স এটা কি? এটা হচ্ছে যে নো হোপ, আশা কি আছে, নাকি হচ্ছে বি নাম্বার হচ্ছে যে উইথ হোপ। লিটিল হোপ দ্যাট মিন্স এই বাক্যতে অর্থ কি? নো হোপ মানে কি আশা আছে নাকি আশা নেই? আশা আছে নাকি আশা নেই? লিটিল মানে নেগেটিভ, সো তোমাকে অবশ্যই নো হোপ বলতে হবে, অর্থাৎ দেয়ার ইজ নো হোপ ইন দিস কেস, এই কেসের ক্ষেত্রে কোনো আশা নেই। তার মানে লিটিল তুলে দিয়ে সেই জায়গাটায় তুমি কিন্তু চাইলে নো ইউজ করতে পারছো। তার মানে লিটিলের অর্থটা এখানে অ্যাবাউট টু নো এর কাছাকাছি, যেটা নট মাছ এরকম অর্থ দেয়। ঠিক আছে, ওকে। সো এই ধরনের প্রশ্নগুলোই ভবিষ্যতে আসবে, তুলনামূলক যে বিশ্লেষণটা, লিটিল, আ লিটিল, এটসেট্রা। এবার আসো দা ফিউ আর হচ্ছে দা লিটল। দা ফিউ এর বিষয়টা হলো
বেসিক্যালি তোমরা এই যে দ্য ফিউ যেটা দেখতে পাচ্ছ, দ্য ফিউ বুকস শি হ্যাড আর ভেরি ওল্ড। ওকে, এটা বেসিক্যালি হচ্ছে তোমার পজিটিভ, এবং সেটা বেসিক্যালি হচ্ছে তোমার কি বলবো এটাকে, অনেক বেশি পরিমাণ। দ্য ফিউ বুকস শি হ্যাড ওয়ার ভেরি ওল্ড, তার কাছে যে বইগুলো ছিল, আমরা অনেক ক্ষেত্রে এটাকে পর্যাপ্ত বলি, তার কাছে থাকা পর্যাপ্ত বইগুলো, দ্য ফিউ মানে হচ্ছে এ ফিউ মানে যা আছে তার থেকে বেশি। এটা একটু মনে রেখো তোমরা, পার্থক্য, তুলনামূলক পার্থক্যের জন্য এর থেকে আর্টিকেল সাইজে বড়, তাই হচ্ছে এটা বেশি। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি এটাকে একটা নোটস হিসেবে একটু যদি দিই, আমি সবগুলো লিখছি কেননা এটা যখন নোটসে দেব তোমরা তখন বুঝতে পারবে এবং তোমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। হ্যাঁ, মোর পজিটিভ, এটা হচ্ছে মোর পজিটিভ দেন, কার থেকে বলো তো, মোর পজিটিভ দেন হচ্ছে আ ফিউ, সরি। ওকে, মোর পজিটিভ দেন আ ফিউ, অর্থাৎ আ ফিউ এর থেকে হচ্ছে একটু বেশি পজিটিভ, বেশি জোরালো অর্থ দেবে। ঠিক এই কথাটাও কিন্তু আমরা এখানেও যুক্ত করতে পারি যে মোর পজিটিভ দেন ফিউ, অর্থাৎ ওপরে যে ফিউটা আছে না, ফিউ এর থেকে বেশি পজিটিভ হচ্ছে আ ফিউ। এই পার্থক্যটা আমি তোমাকে দেখালাম। ওকে, ব্যাস, তাহলে দ্য ফিউ বুকস শি হ্যাড ওয়ার ভেরি ওল্ড, বাংলা অর্থে এমনটা আসে যে তার কাছে যে পরিমাণে বা পর্যাপ্ত সংখ্যক যে বইটা ছিল সবগুলো ছিল পুরনো। একইভাবে দ্য লিটিল আমরা ইউজ করতে পারি আনকাউন্টেবলের জন্য। দ্য লিটিল শি হ্যাড ওয়াজ স্পেন্ড ওয়াইজলি, তার কাছে থাকা যে পর্যাপ্ত টাকা বা যথেষ্ট পরিমাণ যে টাকাটা ছিল, যে অ্যামাউন্টটা ছিল, সেটা কিন্তু সে খরচ করে ফেলেছে। সো এইটুকু মনে রেখো, দ্য ফিউ কাউন্টেবল নাউনের জন্য পর্যাপ্ততা বোঝায়, আর দ্য লিটিল আনকাউন্টেবল নাউনের জন্য সেটি দ্বারাও পর্যাপ্ততা বোঝায়। ওকে, আর এই বিষয়টা যে পর্যাপ্তটুকু কতটুকু নোন টু দ্য স্পিকার অ্যান্ড লিসেনার, এই বিষয়ে মোটামুটি যিনি বলছেন এবং যার কাছে বলা হচ্ছে এটি দৃশ্যমান। হ্যাঁ, থাকে না কিছু জিনিস যে আমি বলছি যে আমার কাছে পর্যাপ্ত টাকা আছে, তো এটা আমি জানি কিন্তু তুমি জানো না, কিন্তু যখনই তুমি কোনো বাক্যতে দ্য ফিউ অথবা দ্য লিটিল ইউজ করবে, এর মানে হলো পর্যাপ্ততা, এটা সবাই জানে, স্পিকারও জানে, অর্থাৎ আমিও জানি, যিনি শুনছেন তিনিও জানেন। এই ধরনের কথাগুলোর ক্ষেত্রেই মূলত দ্য লিটিল বা দ্য ফিউ ইউজ করতে হয়। ঠিক আছে, এই জন্য নোন টু দ্য স্পিকার অ্যান্ড লিসেনার। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা ভেরি ফিউ এবং ভেরি লিটিল। বেসিক্যালি এটা হচ্ছে ইমফ্যাসিস। আমরা যখন একটু বেশি গুরুত্ব দিই, প্রত্যাশিত অ্যামাউন্টের থেকে বেশি, এখানে ছোট্ট একটা নোটস আমি লিখে দেবো তোমাদেরকে। দুটো ইস্যু, একটা হচ্ছে ইমফ্যাসিস, ইমফ্যাসিস PHASIS, ইমফ্যাসিস। এটা হচ্ছে একটা গুরুত্ব প্রকাশ পাবে, কোনো কিছুকে আমরা জোরালো দেব। আর আরেকটি বিষয় মনে রাখবো যে লেস এক্সপেক্টেড, অর্থাৎ যা প্রত্যাশা ছিল তার থেকে তুলনামূলক কম। এই সব ক্ষেত্রে আমরা ভেরি ফিউ ইউজ করব। তার মানে ভেরি ফিউ টিকেটস ওয়ার লেফট ফর দ্য শো, অর্থাৎ শোটির জন্য খুব কম পরিমাণেই টিকিট বাকি ছিল। তার মানে যে পরিমাণে দরকার ছিল লেস দ্যান এক্সপেক্টেড, প্রত্যাশার থেকে কম। মনে রেখো, যখন প্রত্যাশা থাকবে, যখন ডিমান্ড থাকবে, সেই সব জায়গাগুলোতে ভেরি ফিউ ইউজ করতে হয়। এভাবে আমরা যদি ভেরি লিটিল এই পাশে আসি, তাহলে সেটি দ্বারাও ইমফ্যাসিস বোঝাবে, কোনো কিছু আমরা জোর দেওয়ার কথাই বোঝাবো। ওকে, দেয়ার ওয়াজ ভেরি লিটিল ইনথুজিয়াজম ফর দ্য নিউ পলিসি, অর্থাৎ নতুন পলিসির জন্য খুব কম সংখ্যকেই আগ্রহ রয়েছে। ইনথুজিয়াজম অর্থাৎ খুবই কম আগ্রহ রয়েছে। তাহলে এখানে আমরা এইটাকে আমরা বলতে পারি একই কথা, লেস দেন এক্সপেক্টেড, অর্থাৎ প্রত্যাশার থেকে কমকে আমরা এইখানে ইউজ করতে পারি। ভেরি লিটিল, ভেরি ফিউ খুব কম ব্যবহার হয়। আর এখানে ফিউয়ার, ফিউয়েস্ট, লেস এবং লেস্ট, এই জিনিসটি আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে যাব। সেটি হচ্ছে এই ফিউ, এই যে ফিউ, তারপরে হচ্ছে ফিউয়ার এবং হচ্ছে ফিউয়েস্ট।
ফিউ, ফিউয়ার অ্যান্ড ফিউয়েস্ট, জন্মটা একটু দেখো তোমরা। একইভাবে লেসের জন্মটা কিভাবে হয়েছে, লেসের জন্মটা একটু দেখে নাও। সেটি হচ্ছে লিটিল, LITTLE, লিটিল, এরপরে হচ্ছে লেস, আর এরপরে LEAST, লেস্ট। এইটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, তার মানে যখন আমরা ফিউয়ার এবং ফিউয়েস্ট ইউজ করব, ফিউয়ার এবং ফিউয়েস্ট ইউজ করব, অথবা আনকাউন্টেবলের জন্য লেস এবং লেস্ট ইউজ করব, দ্যাট মিনস সেখানে একটা তুলনার প্রসঙ্গ আসবে। সেখানে একটা কি আসবে? তুলনার প্রসঙ্গ। ফিউয়ার মানে মূলত দুইটা বিষয়বস্তুর ভিতরে তুলনা হয়, আর ফিউয়েস্ট মানে অনেক কিছুর মধ্যে। একইভাবে আনকাউন্টেবল দুইটা বিষয়বস্তুর মধ্যে হলে লেস, আর যদি দুইয়ের অধিক হয় তাহলে সেখানে লেস্ট হয়। এটা হচ্ছে বেসিক থিম। আর তুমি যদি বলো যে আরও শর্টকাট বিষয় জানতে চাই, তাহলে ফিউয়ারের ক্ষেত্রে একটা জিনিস, FEWER, ফিউয়ার ডট ডট, এই বাক্যতে তুমি কম্পারেটিভের জন্য একটা দেন দেখতে পাবে। বেস্ট অফ অল, মানে মোস্ট অফ দ্য টাইমস তুমি এই জিনিসটা দেখতে পাবে। আর লিটিলের ক্ষেত্রেও একইভাবে তুমি যদি কোথাও হচ্ছে লেস দেখতে পাও, সেইখানে কোনো কোনো জায়গাতে স্পষ্টত দেন দেয়ার আর ফিভার অ্যাপেলস, দেয়ার আর ফিভার্স অ্যাপেল। আচ্ছা, এখন এই জায়গাটা তুমি দেখো একটু পরে দেয়ার আর ফিউয়ার অ্যাপেলস, তুমি কিন্তু একটু পরেই দেন দেখতে পাচ্ছ, ইন দ্য আদার, দেয়ার আর ফিউয়ার অ্যাপেল ইন দ্য বাস্কেট দেন ইন দ্য আদার। অর্থাৎ এই ঝুড়িতে ওইগুলোর থেকে তুলনামূলক অনেক বেশি কম আপেল আছে। তাহলে তুলনামূলক ক্ষেত্রগুলোতে তুমি কিন্তু কি ইউজ করছো? ফিউয়ার ইউজ করছো। ওকে, ডান। তার মানে দেন যে বাক্যতে থাকবে তুলনা, সেখানে তুমি দেখবে যে কাউন্টেবল নাউন রয়েছে কিনা প্লুরাল, অর্থাৎ তুমি ফিওর ইউজ করবে। দেখবে তুমি দেন আছে কিনা, ইয়েস, শব্দটি আনকাউন্টেবল কিনা, তুমি সেখানে লেস ইউজ করবে। ঠিক আছে, দেয়ার আর লেস সুগার ইন দিস রেসিপি, অর্থাৎ এই রেসিপিতে সুগার অনেক কম দেন ইন দ্য আদার, অন্য রেসিপির তুলনায়। এইখানে তুলনা কথাটা সর্বদাই প্রাধান্য পাবে। ওকে, সো আমি এখানে একটু লেস সুগারে আন্ডারলাইন করি। ওকে, ব্যাস। এরপরে হচ্ছে ফিউয়েস্ট। ফিউয়েস্ট মানে কি বলেছি? অনেকের ভিতরে, অফ অল দ্য ক্লাসেস, সকল শ্রেণীর মধ্যে। দেখো, অফ অল দ্য ক্লাসেস যদি কোনোভাবে এমন হতো, আমি বলছি সেটা, অফ অল দ্য ক্লাসেস না থেকে যদি কোনোভাবে থাকতো অফ দ্য টু ক্লাসেস, TW, টু ক্লাসেস, তাহলে এই জায়গাটায় ফিলিং ইন দ্য গ্যাপে আমি তোমাকে বললাম যে রাইট আনসার তুমি কি বসাতে চাও, বলো দেখি। ওকে, সো অফ দ্য টু ক্লাসেস, আমি বলেছি সকল শ্রেণীর ভিতরে, কিন্তু আমি বলেছি দুইটা শ্রেণীর ভিতরে। হিজ হ্যাজ, এখানে হিজটা কিন্তু পজেসিভ, হ্যাঁ, এই পজিটিভ অর্থে, মানে এখানে হিজ হিজ ওই অর্থে পজিটিভ আছে। দে দেম দেয়ার্স, হ্যাঁ, ওই দেয়ার্সের মতো এখানে হার্স, এরকম। ওকে, হিজ হ্যাজ, আচ্ছা পরের অংশে চলে আসছে না, হিজ হ্যাজ দ্য ফিয়ার্স্ট স্টুডেন্ট, এক লাইন নেই। ওকে, ইয়েস, যেহেতু দুইটার মধ্যে তুলনা হয়েছে তাহলে হ্যাজ দ্য ফিউয়ার। আমরা যেহেতু এখানে বলেছি দুইটার মধ্যে, দেন কিন্তু মূলত দুইটাকেই বোঝায়, আর সেই জন্য কিন্তু এখানে রাইট উত্তর তখন হয়ে যাবে ফিউয়ার। রাইট, সো অনেকের ভেতরে হলে সেটা হয়ে যাচ্ছে ফিউয়েস্ট, আর যখন দুইটার মধ্যে হচ্ছে তখন সেখানে হয়ে যাচ্ছে কম্পারেটিভে ফিউয়ার। একইভাবে অফ অল দ্য ইনগ্রেডিয়েন্টস, সকল উপাদানের মধ্যে, উই ইউজ দ্য লেস্ট সল্ট। সল্ট তো আনকাউন্টেবল, তো আমরা সবচেয়ে কমটা ইউজ করি। অফ অল দ্য ইনগ্রিডিয়েন্টস, হ্যাঁ, সকল উপাদানের ভেতরে, আনকাউন্টেবল ফ্যাক্ট, এবং তার ভিতরে একটি হচ্ছে সল্ট, সেই জন্য এখানে কি হলো? লেস্ট হলো। ঠিক আছে, কিন্তু যদি কোনোভাবে আমি এই বাক্যটায় একটু খেয়াল করো, জাস্ট একটু চেঞ্জ করে দিতাম আমি, যে অফ অল দ্য ইনগ্রেডিয়েন্টস, না, আমি অফ অল দেব না, অফ দ্য টু ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ দুইটা উপাদানের ভিতরে উই ইউজ ডট ডট লেস সল্ট। এইবার বলো তো রাইট উত্তর কি হবে? অপশনে থাকবে লেস, অপশনে থাকবে LEAST, লেস্ট। এই তো, তুমি যা শিখছো প্রতিযোগিতামূলক পরীক্ষাদের বাহিরে আসলে কিছু নয়, এগুলোই ঘুরে ফিরে আসে। আর এখানে ধরা খাও, অনেক বেশি আটকে ওঠো, চমকে যাও, কিন্তু বিশ্বাস করো এগুলো হচ্ছে বেসিক, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রুল। ইয়েস, যেহেতু আমি দুইটার মধ্যে বলেছি, তার মানে এখানে অনেকটা দেনের মতো রুল চলে আসবে। দেন মানে তো এটার সাথে ওটা, তার মানে এটা কি হবে বলো তো? লেস। দ্যাট মিনস কি হবে?
কম্প্যারেটিভ হবে। ওয়েল, সবশেষে আরেকবার স্মরণ করিয়ে দিই যে আমাদের আলোচনার বিষয় ছিল যে কাউন্টেবল নাউনের জন্য কোন ডিটারমিনারগুলো বসে, যেগুলো আমি এই পাশে দেখানোর চেষ্টা করেছি, আর আনকাউন্টেবল নাউনগুলো কোনগুলো, যেগুলো আমি এই পাশে দেখিয়েছি। এই হচ্ছে মোটামুটি অ্যাট এ টাইম একসাথে বক্স আকারে আমি দেখানোর চেষ্টা করেছি ফিউ, লিটিল, আ ফিউ, আ লিটিল, দ্য ফিউ, দ্য লিটিল, ভেরি লিটিল, ফিউয়ার, লেস, ফিউয়েস্ট, লেস্ট। ওকে, ইনশাআল্লাহ আগামী দিন আমি তোমাদের সাথে কথা বলবো ম্যানি, ম্যানি অফ, এ নাম্বার অফ নিয়ে, এবং এরপরেই তোমরা পেয়ে যাবে সেখানে আনকাউন্টেবল নাউনের আরেকটা লম্বা লিস্ট। ওকে, তাহলে আমরা কিন্তু এই অংশটুকু শেষ করলাম। ইনশাআল্লাহ আগামী দিনে আমি তুলনামূলক পার্থক্য দেখাবো ম্যানি, ম্যানি অফ, এ নাম্বার অফ, এর সঙ্গে মাছ, মাছ অফ, আ বিট, অ্যামাউন্ট অফ। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত লেগে থাকতে পারার মধ্যেই যে এক বিশাল আনন্দ, সেটি অনুধাবন করছো তোমরা যারা এই মুহূর্তে ঝটপট করে একটু লিখে ফেলবে। কি লিখে ফেলবে তোমরা? হ্যাঁ, তোমরা যারা লিখে ফেলবে M8 ইজ ইকাল টু ডান, লিখে ফেলো M8 ইজ ইকাল টু ডান। আলহামদুলিল্লাহ, এটা লিখতে পারাটা অন্যরকমের আনন্দের ব্যাপার। তোমাদেরকে জানিয়ে রাখি, এর মধ্যে দিয়েই কঠিন কঠিন বিষয়গুলো শেষ হচ্ছে। এগুলো ধরে রাখতে হবে। কর্নার থেকে কজন কেটে পড়লো, কেন কমে যাচ্ছে? দেখো, তোমরা কি কখনো রাস্তার ধারে আখ বা কুশর থেকে রস বের করার দৃশ্য দেখেছ? আমি কিন্তু এটা চেয়ে চেয়ে দেখি। সেটা হলো, একটা কুশর দেওয়া হয়েছে, রস চিপে বের করা হলো 1 গ্লাস, এরপরে কুসুরে আর কোনো রস নেই, একেবারে চিপে চিকন, একেবারে পাতলা করা হয়েছে, সাদা, কোনো রস নেই। আবারও মেশিনে দেওয়া হচ্ছে, যদিও সেখান থেকে 3-4 ফোঁটা পড়ে। ব্যাস, আমি ভাবলাম যে মনে হয় শেষ হয়ে গেল। না, এরপরে সেটাকে আবার মেশিনের ভিতর দেওয়া হচ্ছে। এভাবে করে চিপে চিপে 1 গ্লাস রস, এরপরেও আরও সেখান থেকে হাফ গ্লাস রস বের করা হয়। ইংরেজি ঠিক এরকম, যারা এইভাবে চিপে চিপে একেবারে শেষ নিঃশ্বাসটা নিতে পারবে, তারাই কিন্তু ইংরেজি শিখতে পারবে। এটা পারেনি বলেই জীবনে ইংরেজি শিখতে পারোনি। মনে রেখো, এটা ইংরেজি শুধু যেন তেন একটি কোর্স বা প্রাইভেট নয়, এটা একটি কর্মশালা। এখানে কষ্ট আছে, ত্যাগ তিতিক্ষা আছে। একজন শিক্ষার্থীকে ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স গ্র্যাজুয়েশন পর্যন্ত যতটা বছর কাটাতে হয়, যত কিছু নিতে হয়, এই সব কিছুটা ঢেলে দিয়েছি মাত্র 25 দিনে। একটু কষ্ট তো হবেই, বাট যারা কষ্টগুলোকে এনজয় করছো, কমেন্টে সাড়া দাও। তোমাদের কমেন্টের দিকে নজর রেখে পুরো আয়োজনটি ভালো লাগা থেকে এনজয় করেছ এমন মতামতের দিকে, তোমাদের কমেন্টের দিকে চেয়ে আজকের আয়োজনটি শেষ করছি। সাথে বলে দিই, ক্লাসটি শেষ করে, যেহেতু প্রায় 16টা ক্লাস রিভিশন করতে হবে, এক বিশাল কাজ। ট্রাই করো যেন আজকে অ্যাটলিস্ট 4টা ক্লাস তুমি শেষ করতে পারো। আর ক্লাসটা শেষ করলে আমি তোমাদের গ্রুপে সুন্দরভাবে একটা রুটিন দিয়ে দেবো যে 16টা ক্লাস তুমি দিনের কোন কোন সময় শেষ করবে। এই সব বিষয়গুলো ডিটেলস বলে দেবো। সো ডোন্ট ওয়ারি, জাস্ট স্টে কানেক্টেড. Definitely you will get something special from my very important this very course, and definitely within a very short time you will feel yourself that you are a bright student and you get the right thing joining this very important course. Thank you very much. See you again. সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।